ঘড়িতে সময় রাত ১১:৫৯ শুনছেন রেডিও ফুরতের এফএম। আমি রাসেল আছি সাথে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন ভালোর দলে আছেন। এবং আজকে আরও একটা এপিসোড শুরু হচ্ছে এই যখন ঘড়িতে সময় রাত ১১:৫৯ এবং আমার সঙ্গে আজকের যারা অতিথিরা তারা অলরেডি স্টুডিওতে এবং তারা তাদের ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন আপনারা। যদি আপনারা ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের ফেসবুক পেজে আপনি যে কোনো সময় ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও আমাদের যে টুইটার, সেখানেও আপনি চাইলে দেখতে পারেন। এখন চেক ইট আউট, আমাদের russell_bhutfm আপনি পেয়ে যাবেন এবং সেখানে অনেকে আমাদের রেগুলার কমিউনিকেট করেন। সেখানেও আপনি চাইলে আপনি দেখতে পারেন যে কারা আমাদের আজকের অতিথি। এবং অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন, যেখানে আপনি থাকেন না কেন, লিখবেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না। সব কিছুই আমাদের কাইন্ডলি একটু জানাবেন। আমাদের কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই। আমরা বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। আমি শুধু এইটুকু বলবো যে আপনারা যেখানেই থাকেন না কেন নিরাপদে থাকেন এবং অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছে আজকের ভূত এফএম। এবং শুরুতে চলে যাওয়া একটা ঘটনায়, যে ঘটনাটি অবশ্যই একটা ইমেল থেকে নেওয়া, আমাদের কাছে পাঠানো একটা ইমেল, এবং আশা করছি যে সেটা আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। লিখেছেন যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সব সময় ভালো থাকেন, এজন্য জিজ্ঞাসা করলাম না আপনি কেমন আছেন। যাই হোক, আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, এইটুকু দোয়া তো করতেই পারি। পেশায় আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বর্তমান বয়স মাত্র 23 বছর। আমি ইনকাম ট্যাক্সে কোনো একটা জায়গায় চাকরি করছেন, সেটা আমি নাই বলি। তো তিনি বলছেন যে এই জন্য আমি স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার সময় আমার হবে না। বর্তমানে আমি একজন তিনি বলছেন যে তার যে জেলাটা, সেই জেলাটার নাম তিনি উল্লেখ করেছেন, সেটা আমি বলছি না। এবং তিনি বলছেন যে আমি বলেই দিই, তিনি হচ্ছে বগুড়া জেলায়, এবং তিনি বলছেন যে এটা বসবাসের জন্য অন্যতম সেরা শহর, সেটা নিঃসন্দেহে বলা যায়। যাই হোক, আমি ভূত এফএম শুনি, কিন্তু কখনো আমি মেসেজ পাঠাইনি বা ঘটনা পাঠাইনি। গত সপ্তাহে ভূত এফএমে আমি পুরোটা শুনলাম, কিন্তু একটা ঘটনাও আমার ভালো লাগলো না, যার জন্য আমি বাধ্য হয়ে ভূত এফএমের শ্রোতাদের জন্য বাস্তবে ঘটা আমাদের গ্রামে এক চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজ ভূত এফএমের শ্রোতাদের জন্য শেয়ার করছি। এখানে আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে অনেকে আমরা বলি যে এই ঘটনা ভালো লাগছে, এই ঘটনা ভালো লাগছে না, কিন্তু উনি যেটা করেছেন, উনি ঘটনা ভালো না লাগার কারণে একটা ঘটনা পাঠিয়ে দিয়েছেন, এবং আশা করছি যে গত সপ্তাহের কোনো ঘটনা ভালো লাগার কারণে তিনি যে ঘটনাটা পাঠিয়েছেন সেটা আপনাদের সবার ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায় সরাসরি। এখন আমি আমার ঘটনায় চলে যাই। বগুড়া জেলায় 3টি বিখ্যাত নদী আছে, যাদের নাম বাঙালি, যমুনা এবং করতোয়া। এইসব নদী মোটামুটি আমরা সবাই চিনি। আমার বাড়ি বগুড়া শহরের সোনাতলা থানায় যে কোনো একটি গ্রামে। আমাদের এবং আমার চাচার বাড়িটি ঠিক বাঙালি নদীর সাথে। যখন বন্যা হয় তখন নদীর পানি দিয়ে সব জায়গা ভরে যায়। বন্যার সময় এমন পরিস্থিতি হয় যে ক্ষেতের মাঠ পুরো নদী, পানি এবং পলি মাটি দিয়ে ভরে যায়। ঘটনাটি ঘটে 2010 সালে আমার চাচার সাথে। বন্যার পরে পুকুর ডোবা শুকিয়ে গেলে অনেক পলি মাটি অর্থাৎ কাদা থাকে। একদিন আমার চাচার মা বাড়ির কাজের জন্য মাটির দেয়াল বা পিডালি নেফতে, আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয়, তাকে পলি মাটি নিয়ে আসতে বললে তাদের বাড়ির কাছে একটি পুকুর আছে, সেখান থেকে তিনি পলি মাটি আনতে যান। কিন্তু ঠিক
পুকুরের অপর পার্শ্বে একটি বিশাল শিমুল গাছ আছে, প্রায় 1 বিঘা জমির ওপর। পশ্চিম পার্শ্বে বিশাল বাঁশঝাড় আছে। ঠিক পুকুরের দক্ষিণ পার্শ্বে তাদের বাড়ি এবং পুকুরের চারপাশে জমিতে অনেক বিশাল এরিয়ায় পাট ক্ষেত আছে। পাট ক্ষেত বন্যার সময় আমাদের গ্রামে সচরাচর দেখতে পাওয়া যায়। শিমুল গাছে তুলা হলে সেই তুলা বাতাসে পুরো আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে। শিমুল গাছটি দেখলে অনেকের ভয়ও লাগে। দিনের বেলায় অনেক সময় মানুষ সেখানে যেতে চায় না। আমার চাচা সেই দিন তার মায়ের কথায় পলিমাটি আনতে যায় শিমুল গাছের নিচে সেই পুকুরে। বেশ, পলিমাটি নিয়ে সেদিন বাসায় আসে, কিন্তু আসল ঘটনাটি ঘটে সেই দিন রাত থেকে। দেখা যায় যে সেদিন থেকে আমার চাচার আচার আচরণ ব্যবহার সব অন্যরকম। সেদিন রাতে তাকে আর বাসায় পাওয়া যায় না। অনেক খোঁজার পরে গাছটিতে পরের দিনে দেখা যায় আমার চাচা ঠিক সেই শিমুল গাছের ওপরে বসে আছে, অথচ শিমুল গাছটি ছিল অনেক বিশাল। গাছটিতে ওখানে অত ওঠা ওনার পক্ষে অস্বাভাবিক। সে গাছে বসে বিভিন্ন লোকজনকে তার সাথে গাছে উঠে বিভিন্ন ধরনের তার খেলা করার কথা বলছে। গাছটি এখনও আছে, দেখতে একটু ভয়ঙ্কর লাগে। তাকে অনেক বলা হলেও তিনি শিমুল গাছ থেকে নামতে চান না। পরে একজন অভিজ্ঞ মানুষ গাছে উঠে তাকে জোর করে নিচে নামিয়ে আনে। সে সময় তাকে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেয় আমার চাচা গাছ থেকে। এরপর রীতিমতো তার সাথে অনেক ঘটনা ঘটতে থাকে। দেখা যায় সন্ধ্যা হলে তাকে বাড়িতে পাওয়া যায় না। অনেক খোঁজার পর তাকে বিশাল পাট ক্ষেতের ঠিক পাট গাছের ওপরে দেখা যায়। যেই এই কাহিনীটি দেখে সেই অবাক হয়ে যায়। আসলে তার সাথে বাস্তবে কি ঘটছে তা দেখে আমরাও অবাক হয়ে যাই। অনেক সময় দেখা গেছে যে সন্ধ্যার পর আমাদের চাচা পুকুরের পশ্চিম পাশে বাঁশের ঠিক ওপরে দাঁড়িয়ে আছে এবং ঠিক সেখান থেকে আশেপাশের বাড়ির ওপর ইটপাটকেল ছুটছে। এতে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তারপর অনেক রাতে দেখা গেছে যে সে বাঙালি নদীর ধারে নদীর ওপরে দাঁড়িয়ে আছে, যা রীতিমতো লোকজনকে অবাক করে দেয়। শুধু তাই নয়, অনেক সময় দেখা গেছে যে সন্ধ্যা হলে সে হাওয়ার উপরে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। তারপর দেখা যায় যে তিনি অনেক সময় 3-4 দিন সে বাসায় আসে না, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। দিনের বেলা প্রত্যেক দিন তিনি সেই শিমুল গাছের ওপরে চলে যায়। কারো কথা তিনি শুনতে চান না। এক সময় এক পর্যায়ে তাকে শিকল দিয়ে ঘরের ভেতর আটকেও রাখা হয়। অনেক সময় সন্ধ্যার পর তাকে না পাওয়া গেলে দেখা গেছে তাকে এক গ্রাম থেকে অন্য গ্রামে পাওয়া যেত। তার বাবা, মা, বউ, সন্তান কাউকে সে চিনতে পারে না। এক পর্যায়ে তার শরীরের অবস্থার শোচনীয় পরিবর্তন ঘটে। এরকম 1.5 বছর তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। পুরো গ্রামবাসীর জন্য অনেক তার জন্য দোয়া করে। এক পর্যায়ে অনেক চেষ্টার পর, খোঁজাখুঁজির পর ভারত থেকে আসা এক কবিরাজের সন্ধান পায় তার বাবা মা। এর আগে অনেক কবিরাজকে দেখিয়েও কোনো লাভ হয়নি। ভারতের এই কবিরাজ তার সর্বজ্ঞান দিয়ে চেষ্টা করেন এবং তিনি বলেন, আমি এ সমস্যার সমাধান করে দেব। তিনি আমার চাচাকে দেখে বুঝতে পারেন আসলে তার সাথে কি হয়েছে। আমার চাচার সাথে কি হয়েছে, কি কারণে ঘটেছে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার সাথে এসব ঘটনার কারণ হলো তো তাদের বাড়ির পাশের পুকুরের ওই বিশাল শিমুল গাছ, ওই শিমুল গাছে পুরো একটা জিনের পরিবার বাস করে, যার 2 মেয়ে, 1 সন্তান ও তার স্ত্রী আছে। ও যেদিন শিমুল গাছের নিচে পলিমাটি আনতে যায়, সেই দিন সেই কোদাল দিয়ে পলিমাটিতে আনতে গেলে সেই কোদাল দিয়ে ওই জিনের কাউকে কেউ আঘাত করে এবং সেই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এই জিন কোনো একটা জিন সেখানে মারা যায়। তারপর তার ক্ষতি করার জন্য বা তাকে মেরে ফেলার জন্য এই কাজগুলো জিনরা করছে। এবং কবিরাজ জিনকে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং তার সামনে জিনকে বলে যে তাকে ছেড়ে দিতে। এবং জিন প্রথমে ছাড়তে রাজি হয় না, কিছু শর্ত দেয়। একটি গরু আর একটি খাসি অমাবস্যার রাতে সেই শিমুল গাছের নিচে দিয়ে আসতে হবে। পরে তার কথায় রাজি হয়ে শুধু একটি খাসি দিতে রাজি হয়। পরে অমাবস্যায়
মানে গ্রামের এক মুরব্বীর সঙ্গে অমাবস্যার রাতে সেখানে একটি খাসি দিয়ে আসা হয়। কবিরাজ আরও জিজ্ঞাসা করে যে সে যে চলে যাবে তার প্রমাণ কি, সেই জিনটির কথা বলছি। সামনে যে পাট ক্ষেত আছে সেখানে পুরো জমি বা মানে পাট মাটির সাথে মানে পড়ে যাবে, এরকম একটা কাহিনী সেখানে ঘটে এবং তারপরে সেই জিনটা সেখান থেকে চলে যায়। তো এই ঘটনাটা পড়ে আমার প্রথম যেটা মনে হয়েছে, ঘটনাটা মোটামুটি ভালোই, খারাপ না। তবে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যারা বলেন যে আপনি যেরকম বলেছেন যে গত সপ্তাহে কোনো ঘটনা ভালো লাগেনি বলে এই ঘটনাটি পাঠিয়েছেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাছে যে ঘটনাটা থাকে সেই ঘটনাটা সবসময়ই আমাদের কাছে সবচাইতে বেশি ভালো মনে হয়। সেটা দোষের কিছু না, সেটা সবসময় তাই মনে হয় যে আমার ঘটনাটি ভালো। কিন্তু এই ঘটনাটি কেমন সেটা আমি বলবো না, সেটা আজকে ফেসবুকে যারা লিখছেন তারাই লিখবেন, তারাই জানাবেন এবং আশা করছি যে তারা ভালোই লিখবেন। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার নাম আজাদ। জি। আমি পেশায় আইনজীবী। জি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করি। জি। আমরা আপনার ঘটনায় যাই তাহলে। জি। আমার মূলত দুটো ঘটনা, একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আরেকটা আমার বাসা নিয়ে। জি। সেটা আমার স্ত্রীর ঘটনা। আচ্ছা, প্রথমে আমার ঘটনা দিয়ে শুরু করি। আপনার যেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে। তো আমি যখন ক্লাস 5 বা 6-এ পড়ি, এটা 97, 98 হয়তো ওই সময়কার ঘটনা। জি। তো ওই সময় আমি থাকতাম ইস্কাটনের দিলু রোডে। আচ্ছা। দিলু রোডে থাকতাম এবং আমরা 3 তলায় থাকতাম এবং আমার যে ঘরটা ছিল, আমার রুমটা বেশ আয়তনে বেশ বড় ছিল। এত বড় ছিল যে আমি ছোটোবেলা তো আমি আমার ছোটো বোনকে নিয়ে ক্রিকেট খেলতাম রুমের ভিতরে। আচ্ছা। তো প্রতিদিনই ক্রিকেট খেলতাম। বিকালবেলা একদিন খেলা শুরু করলাম, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। জি। তো আমার রুমের সাথে একটা বারান্দা ছিল, বেশ লম্বা বারান্দা। ওই বারান্দায় আবার পাশের বাসার কোন একটা গাছ এসে বারান্দার ভেদ করতো, পাতা ঢুকে যেত। তো একদিন ক্রিকেট খেলছি আমার ছোট বোনের সাথে, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিল। আমার বারান্দার দরজা লাগানো ছিল। জি। তো এক পর্যায়ে আজানের পরে একটা ঘটনা ঘটলো যেটা খুব ক্লিশেড, এটা খুব কমন ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছে। সেটা হচ্ছে আমি বারান্দার দরজায় নক শুনলাম। জি। নক মানে 3টা নক। ওই 3টা নকের ঘটনা অনেক শুনি, আমার ক্ষেত্রেও 3টা নকই হয়েছে ঠিক এভাবে। আমি জানি না শ্রোতারা শুনতে পাচ্ছেন কিনা, বাট হ্যাঁ শুনতে পাচ্ছেন। এরকম 3টা নক হয়েছে। আচ্ছা। তো ওই সময় আমার বাসায় আমার এক খালাতো বোন থাকতেন, আমার থেকে বয়সে বড়। তো আমি ধারণা করেছিলাম যে উনি হয়তো বিকালে বারান্দায় ছিলেন, তো উনি এখন সন্ধ্যা হয়ে গেছে, বারান্দা থেকে রুমের ভেতর ঢুকবেন। জি। তো উনি হয়তো এই জন্য আটকা পড়েছেন, বারান্দার দরজা যেহেতু লাগানো। তো উনি নক করছে যাতে আমি দরজাটা খুলে দিই। তো আমি মজা পেয়ে গেলাম যে আমার খালাতো বোনকে বারান্দায় আটকে ফেলেছি, ঢুকতে দেবো না ভিতরে। তো আমি বাইরের থেকে বললাম, আমার খালাতো বোনের নাম কান্তা, আমি বাইরের থেকে বললাম কান্তাবু আপনাকে ঢুকতে দেবো না, আপনি থাকেন, আমি মজা করছি। তো আমি তখন ক্লাস 5-6-এ পড়ি। তো কিছুক্ষণ পর আবার নক, ঠিক এভাবে 3টা নক। তো আমি আরও মজা পেলাম। তখন আমি করলাম কি, মজার ছলে আমি গিয়ে আমি উল্টা নক করলাম দরজায়, এবং আমি ঠিক এভাবে নক করলাম। আমি নক করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আবার 3টা নক রিপ্লাই, অ্যাজ ইফ রেসপন্ড করছে। আচ্ছা। সো আমি 3টা নক করলাম আর সঙ্গে সঙ্গে 3টা নক। এটা করার পর আমি কিছুক্ষণ আবার মজা নিলাম যে আপনাকে ভেতরে ঢুকতে দেবো না। পরে আমি আবার গিয়ে নক করলাম এবং আমার নক করার সঙ্গে সঙ্গে রিপ্লাই, 3টা নক। আচ্ছা। তো একটা পর্যায়ে গিয়ে আমি ভাবলাম যে আমার বড় বয়সে ওনাকে এরকম আটকে রাখবো না, তো খুলে দিলাম দরজা এবং স্বাভাবিকভাবে দরজার ওপারে কেউ ছিল না। এবং এটা আপনার সাথে একদম মানে আপনার সামনাসামনি আপনার নিজের দেখা একটা ঘটনা এবং এটা আশ্চর্যজনক। I have experienced it myself এবং this is probably the only experience that I have come across, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স করার ঘটনা এবং খুবই ক্লিশে ঘটনা। আমি অনেক ভূতের গল্প শুনেছি, আমি ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতাম যে নকিং এর বিষয়টা, জি, আর 3টা নকের বিষয়টা। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তাই ঘটেছে, 3টা নক ঘটেছে এবং পরে আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি পরে আমার বাবাকে বললাম, উনি বললেন যে বাতাস, এয়ার প্রেশার, উনি ওনার মতো করে বুঝ দিচ্ছেন, কিন্তু আমি জানি আমি কি এক্সপিরিয়েন্স করেছি এবং দিস ওয়াজ আ ভেরি ক্লিয়ার ডিস্টিংক্ট নকিং সাউন্ড। তো ওইটা হচ্ছে আমার প্রথম ঘটনা, আমি বেশ ভয় পেয়েছিলাম সেবার। আচ্ছা।
এখন আমি আমার দ্বিতীয় ঘটনা যদি আপনার যাই, হ্যাঁ, আমরা সেই বড় ঘটনাটার জন্য ওয়েট করছি, আমরা শুনি আপনার সেই ঘটনা। দ্বিতীয় ঘটনাটা মূলত আমার আগের বাসা নিয়ে। আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি। আমি গুলশান একেই ছিলাম, এখনও গুলশান একে আছি, রাস্তা পরিবর্তন করেছি। আচ্ছা, তো নতুন বাসায় উঠেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো আগের বাসায় আমি 3-4 বছর ছিলাম। তো 3-4 বছরই একটা ঘটনা খুব ডিস্টার্ব করেছে আমার ফ্যামিলিকে। তো আমি যে বাসায় ছিলাম সেটা হচ্ছে আয়তনে বেশ বড়। আমরা 3 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ আর একজন মেড, কাজে হেল্প করতো সে। তো 3 জনের জন্য আমরা 2600 স্কোয়ার ফিটের মতো একটা বিশাল বাসায় ছিলাম। ইট ওয়াজ জি। হিউজ হাউস ফর 3 পিপল, এবং আমাদের ফার্নিচার খুব কম ছিল, মিনিমালিস্টিক একটা ফার্নিচার কম ছিল, সো ফাঁকা থাকতো বাসা মোটামুটি সবসময়। তো শুরু হয় প্রথম দিককার ঘটনায়। আমার ওয়াইফ একদিন দেখলো ও কিচেনে, আর আমার মেইন ডোর যেটা, আমার মেইন ডোরটা দিয়ে ঢুকলে সোজা বাসার অপর প্রান্ত হচ্ছে আমার স্টাডি রুম। হুম হুম, তো আমার ওয়াইফ কিচেন থেকে দেখলো যে আমি মেইন ডোর থেকে ঢুকে আমার স্টাডির দিকে যাচ্ছি। তবে আমি হেঁটে যাচ্ছি না, আমি গ্লাইড করে যাচ্ছি। গ্লাইডকে বাংলায় হয়তো ভেসে 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 যাওয়া ভেসে বলে, যাওয়া হ্যাঁ বলে। ভেসে যাওয়া বলে। তবে মানে আমি এমন না যে শূন্যে ভেসে যাচ্ছি, মানে আমার মুভমেন্টটা এরকম যে অ্যাজ ইফ আমি গ্লাইড করে ফ্লোট করার মতো। ফ্লোট করে চলে যাচ্ছে আমার স্টাডি রুমের দিকে। এবং ও দেখলো যে যদিও আমি আমার মতো দেখতে, কিন্তু ওপ্যাসিটিটা কম, মানে আমি হুম, হুম, হুম। মানে একটু Transparent হ্যাঁ, type-এর। একটু হুম। ট্রান্সপারেন্ট, কিন্তু পুরো ট্রান্সপারেন্টও না। আচ্ছা। মানে আমার ব্যাপারে কিছু একটা মানে সামথিং ডিফারেন্ট অ্যাবাউট মি, সামথিং একটু হুম। অদ্ভুত কিছু একটা। তো আমাকেই দেখলো। পরে আমাকে ও জানে তো আমি তখন বাসায় নাই, আমি তখন আমার চেম্বারে বা অফিসে যেখানে থাকি। ও আমাকে ফোন করলো, তুমি কোথায়? আমি বললাম যে আমি তো অমুক জায়গায়। হুম। ও তখন ভয় পেয়ে গেল। দিস ওয়াজ হার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ও প্রথম এটা দেখলো, আমাকে দেখলো, এবং এরপর থেকে ও প্রায়ই আমাকে ওই বাসায় দেখতো এইভাবে, এবং আচ্ছা। একই মুভমেন্টে দেখতো যে আমি মেইন ডোর থেকে আমার স্টাডি রুমে যাচ্ছি। আচ্ছা, এটা খুবই রেগুলারলিও দেখতো। একটা পর্যায়ে ও প্রথম অনেক ভয় পেতো, একটা পর্যায়ে আমার মনে হয় ও এটা মেনে নিয়েছিল যে এটা দেখবেই সে। পরের ভয়টা আস্তে আস্তে চলে যায়, একটা মেনে নিয়েছিল। তারপরে ও আমার ইমেজের পাশাপাশি আরেকটা ইমেজ দেখা শুরু করলো, সেটা হচ্ছে একটা কালো ভেরি ডার্ক অবজেক্ট, কালো বস্তু। এটাও আমি শুনেছি অনেক কমন, কালো বস্তু দেখে অনেকে। তো ও কিন্তু ভূতের গল্প টল্প শুনেও না, দেখেও না, পড়েও না। তো ওর কাছ থেকে আমি জানতে চাই যে তুমি কীরকম বস্তু দেখলা, মানে কালো বলতে কীরকম। সো ও যেটা ডিফাইন করলো এক্স্যাক্টলি যেটা অনেকেই দেখে, সেটা হচ্ছে হলো গিয়ে ফর্মটা বলা যায় না, এটাকে স্কোয়ার সার্কেল ফর্ম বলা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে এখানে কালো কিছু একটা আছে। তো ও এরকম দেখতো যে এই কালো বস্তুটাও এক জায়গা থেকে এক জায়গায় গ্লাইড করে যাচ্ছে। আচ্ছা। তো একদিন ওর একটা স্টাডি আছে ওই বাসায়, ও ছিল ওখানে। ওই স্টাডির ঠিক বাইরেই একটা কমন ওয়াশরুম ছিল। তো রাত 1-1:30টার দিকে ওর স্টাডিতে ছিল, আমি তখন আমার রুমে ছিলাম বসে। ও তখন দেখলো যে ওই বাইরের যে কমন ওয়াশরুম থেকে ওই কালো একটা বস্তু, অনেক টল, এটা অনেক উঁচু বস্তু, গ্লাইড করে আরেকটা রুমের দিকে চলে গেল। তো ওই দিনও খুব ভয় পেল। ও সঙ্গে সঙ্গে স্টাডি থেকে বের হয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে আমার কাছে গিয়ে বললো যে আমি এটা দেখেছি মাত্র। তো ও বেশ ভয় পাওয়াতে করলাম কি, আমি বললাম চল আমি দেখি কোথায় কি দেখলা। পরে ও ওয়াশরুমের কাছে গিয়ে দেখলাম যে ওয়াশরুমটা খোলা। তখন ও বললো আমি কিন্তু ওয়াশরুমটা মাত্র লাগিয়ে গেছি, এবং এটা খোলা থাকার কোনো কারণ নেই। আমি বললাম হয়তো তুমি লাগাও নাই, হয়তো তুমি মানে মনে ভুলে গেছো, এরকম কিছু একটা হবে, তুমি হয়তো ভয় পেয়েছো এই জন্য তুমি মনে করছো লাগিয়েছো। ও বললো না আমি দরজা লাগিয়ে গিয়েছি। যাই হোক, এটা যে শুধু আমার ওয়াইফ এক্সপিরিয়েন্স করতো তা না, আমার বাসায় যে কাজের মেয়েটি ছিল, যে মেট ছিল, ও এক্সপিরিয়েন্স করতো, এবং ও আমাকেই দেখেছে কয়েকবার। একই জিনিস আমাকেই দেখেছে যে আমি আমার মতো একটা ফিগার গ্লাইড করছি, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। ওর দেখতো এবং শুনতো মাঝে মাঝে। আমরা যখন কেউই বাসা থাকতাম না, ও শুনতো যে আমি ডাকছি ওকে, আমার কাজের মেয়েটাকে ডাকছি, নাম ধরে ডাকছি, বা আমার ওয়াইফ নাম ধরে ডাকছে, ও প্রায় শুনতো, এবং ও বেশ ভয় পেত। ও ইনফ্যাক্ট ও একটা পর্যায়ে দিনের বেলা ওর যে রুমটা, ওখান থেকে বেরিয়ে হতো না, রান্নাঘর থেকে বেরিয়ে হতো না, ও ভয়ে বেরিয়ে হতো না। সো ও মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিলো। ওর আরেকটা ঘটনা যেটা হয়েছিল ওই বাসাতেই, একদিন সন্ধ্যাবেলায় আমার ওয়াইফ বাসায় এসছে, কলিং বেল বাজিয়েছে। ও যে ইয়ে দিয়ে লুকিং যে হোলটা দিয়ে দেখলো যে কে আসছে।
ভিতর থেকে দরজা খুললো কাজের মেয়ে, খোলার পর আমার ওয়াইফ যখন ভেতর ঢুকে গেলো, আমার কাজের মেয়ে দরজা লাগাচ্ছে না। আমার ওয়াইফ জিজ্ঞেস করলো তুমি দরজা লাগাচ্ছ না কেন? আচ্ছা। বললো যে ভাইয়া কোথায়, মানে আমার কথা বলছে। তো তখন আমার ওয়াইফ বললো তোমার ভাইয়া কেন এখন আসবে, তো অনেক রাতে আসবে। আমি যে দেখলাম আপনার পিছে দাঁড়ায় আছে। মাই গড। মানে সে তখন ওই যে দরজার ফুটো দিয়ে দেখলো যে আমার ওয়াইফের পিছনে আমি দাঁড়িয়ে আছি। এই একটা ঘটনা ঘটলো। তো আমাদের তখন বাসার অবস্থা হলো কি সবাই মোটামুটি ডিস্টার্বড, এগুলো রেগুলার দেখছে, আমি দেখতাম না। আই বি ভেরি অনেস্ট, ভেরি ফ্র্যাঙ্ক, আমি দেখতাম না। আমি অনেক দেখার অনেক চেষ্টা করেছি, আমি দেখতামই না। সামহাউ এটা কোনো সময় আপনার সাথে? আমার সাথে কখনো হয়নি। তো একটা পর্যায়ে গিয়ে যখন সবাই খুব ডিস্টার্ব, তো আমার ওয়াইফের ফ্যামিলি সূত্রে পরিচিত একজন হুজুর আছেন, হুজুর আলেম বলবো না কি বলবো আমি জানি না, তো উনি এগুলো আর কি এগুলো নিয়ে উনি এক্সপার্ট আর কি। তো ওনাকে আনা হলো, একদিন আসলেন, আসার পরে উনি দেখলেন এবং উনি এসেই উনি বললেন যে হি ফেল্ট সামথিং, এবং উনি তারপরে বললেন যে যেটা এখানে আছে ক্ষতি করার জন্য আছে, এবং সে বাসায় স্থায়ীভাবে ঢুকতে চায়, এবং সে তার আলটিমেট পারপাস হচ্ছে আমার ওয়াইফের সাথে অ্যাটাচড হওয়া, এবং সেই জন্য সে আমার ফর্মটাই নেয় যাতে গ্রহণযোগ্যতা পায়। এটা উনি বললেন, উনি জেনে শুনে বলেছেন অবশ্যই। তারপর উনি বললেন যে এখানে এটার থেকে মুক্তি পেতে হলে আর অনেক রিচুয়ালস, অনেক কিছু করতে হবে। আপাতত উনি কি বলে পানি ছিটিয়ে দিয়ে গেছেন, বাসার প্রত্যেকটা কোনায় পানি ছিটিয়ে দিয়ে গেছেন। তারপর হাতে তালি দিয়ে শব্দ করে কিভাবে জানি কি করলেন, এগুলো করে গেছেন। তো উনি বললেন যে দিস ইজ ভেরি টেম্পোরারি, এটা খুব সাময়িক ভাবে এটা কাজে দেবে, খুব অল্প দিনের জন্য এটা কাজে দিবে। এটা পার্মানেন্ট সলিউশন চাইতে হলে বড় কিছু করতে হবে। তো আমরা আর বড় কিছু করিনি, এবং আসলেই কিছুদিন ডিস্টারবেন্স ছিল না, তারপর আবার চালু হয়েছে। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতিতে আমরা 4 বছর মতো ছিলাম। তারপর আমরা এই ফেব্রুয়ারিতে ওই বাসার থেকে মুভ করি। এর মাঝে একটা কথা বলে রেখে, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম রেজওয়ান, অনেক পুরনো ফ্রেন্ড। ওর আবার একটা স্কিল আছে, সেটা হচ্ছে, স্কিল বলবো না, একটা ফিচার, ও সেন্স করতে পারে। ও সেন্স করতে পারে, এবং এটা ওর রাশির জন্য কিনা আমি জানি না, বাট ও সেন্স লিব্রা, মোস্ট প্রবাবলি তুলা রাশি। হ্যাঁ, তো ও সেন্স করতে পারে। ও একদিন আমার বাসায় আসলো, বাসায় এসে আমার স্টাডিতে গিয়ে স্টাডি ওয়াশরুমে গেল, এবং ওর সঙ্গে সঙ্গে বলে দেয় সামথিং হিয়ার, কিছু একটা আছে, হি ফেল্ট সামথিং, এবং আমাকে দেখালো ওর প্রত্যেকটা পশমও দাঁড়িয়ে গেছে, হি হ্যাড গুজবাম্পস। তো আমি দেখলাম, এবং সে পুরা বাসা ঘুরলো, কিছু কিছু স্পটে গিয়ে বললো যে আমি এখন কিছু ফিল করছি। হি ফেল্ট কোথাও হেভি ফিল করছিল বা গুজবাম্পস হচ্ছিল, যেগুলো হয় আর কি, যেগুলো হয়। তো এগুলো আমরা এক্সপেরিয়েন্স করতে করতে ফাইনালি এই ফেব্রুয়ারিতে মুভ করলাম। যেটা লাস্ট ঘটনা ঘটলো ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে মুভ করা শেষ, নতুন বাসায় গেলাম। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আসলে। তো নতুন বাসায় উঠলাম, ওই দিন সব ফার্নিচার মুভ করা হয়ে গেছে, কিছু জিনিস পুরান বাসায় বাকি ছিল। তো আমি সারাদিন অনেক কষ্ট হয়েছে, আমি আর গিয়ে ওই দিনের শেষে টায়ার্ড ছিলাম, আমি আর ওই জিনিস আনতে চাচ্ছিলাম না। আমি ভাবলাম যে পরের দিন যাবো বা কিছু একটা। তো আমার ওয়াইফ বললো না, নিয়ে আসি, শেষ করে আসি। তো আমার ওয়াইফ তখন কাজের লোক নিয়ে গাড়ি নিয়ে চলে গেল ওই বাসায়, 2টো রাস্তা আগে গিয়ে, তখন বাজে রাত 1টা কি 1:30। তো আমি বললাম ঠিক আছে, তো গেল, গিয়ে আবার ফেরত এসে বললো আমি আবার দেখেছি। এবং এই লাস্ট দেখাটা খুবই ভয়ঙ্কর ছিল ওর জন্য। সেটা হচ্ছে ও যখন বাসার সবকিছু আলটিমেটলি সরিয়ে গাড়িতে উঠলো, এবং কাজের লোক তখন গাড়িতে চলে গেছে, ও এখন দরজাটা লাগাবে, জাস্ট সব লাইট টাইট বন্ধ করে দিয়ে দরজা লাগাবে। তো লাইটস অফ, যখন দরজা লাগাতে যাবে তখন ও একটা জিনিস দেখলো। এখানে একটু বলে রাখি যে বাসাটা যেহেতু পুরো খালি, তখন পর্দা সব সরানো হয়ে গেছে, তো বাইরের আলো ঢুকছে, বাইরের আলোতে বেশ অনেক কিছুই দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো ঠিক দরজা লাগানোর সময় দেখলো কি খাওয়ার রুমের একটা কর্নারে একটা কালো আকৃতি, ওই কালো বস্তুটাই, বিশাল কালো, ডিস্টিংক্টলি বোঝা যাচ্ছে একটা কিছু আছে, এবং সেটার একদম মাথা বরাবর, একদম সিলিংয়ের কাছে, শি স টিথ, দাঁত দেখতে পেলো, অনেকগুলা দাঁত। আচ্ছা, অনেকগুলা দাঁত দেখতে পেলো। আমি ওকে জিজ্ঞাসা করেছি এটা তো ভুল হতে পারে, আলো ছায়ার খেলা হতে পারে। ও বললো না, আমি জানি আমি কি দেখেছি। আচ্ছা, সো শি স অ্যান অবজেক্ট, আ হিউজ অবজেক্ট উইথ লোডস অফ টিথ, অনেক দাঁতওয়ালা কিছু একটা দেখছে, এবং সে খুব ভয় পেল। তারপর সে চলে এসে আমাকে ঘটনা বললো। এখন আমরা মাশাআল্লাহ অনেকদিন ধরে আছি, কোনো এক্সপিরিয়েন্স হয়নি আল্লাহর রহমতে, কিন্তু ওই বাসায় কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছিল, ঘটনা ঘটছিল। আমার সাথে ঘটেনি, বাট এই নতুন বাসায় মুভ করার পরে আমার ওয়াইফ বা আমার কাজের মেয়ে, সে একই কাজের মেয়ে আছে, ওরা কেউ কিছু এক্সপিরিয়েন্স করেনি।
তারপরে ওটা আপনি বলতে পারেন এখন মানে খুব মানে কি বলবো যে আপনি একেবারে ভালোভাবেই বলতে পারেন যে এটা বাসারই প্রবলেম ছিল, কারণ যদি বাসার প্রবলেম না হতো, যদি এটা এরকম হতো যে আমি হ্যালুসিনেট করছি বা এরকম ভুল কিছু দেখছি, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে বাসা চেঞ্জ করার পরেও প্রবলেমগুলো থেকে যেত। প্রবলেমগুলো যেহেতু নাই সেহেতু বুঝতে হবে যে এটা ওই বাসারই প্রবলেম। আপনারা কোনো সময় খোঁজ নিতে যাননি যে এই বাসাটায় কোনো প্রবলেম আগের ছিল কিনা, বা কোনো সময় খোঁজ নেন না? এটা খোঁজ নেওয়া কি, এই বাসায় যেমন ধরেন আমরা আসার পরেও এ বাসায় অনেক সমস্যা হতো। সমস্যা বলতে কি, কিছু আপনার এই ভৌতিক ব্যাপার ছাড়াও অনেক ধরনের মাঝে মাঝে পানি উঠে যেত। জি। তারপর ওয়ালে ক্র্যাক ছিল অনেক, এটা কিসের জন্য আমি জানি। এই বাসায় অনেক সমস্যা। সহজ কথা হচ্ছে এখানে কেউ উঠতে চেত না। জি। এবং আমাদের আগে যে ভাড়াটিয়া ছিল তাদের মধ্যে একজন মারাও গিয়েছেন, বা মোস্ট প্রবাবলি ন্যাচারাল ডেথ ছিল। হ্যাঁ, এটা নিয়ে আমি কোনো কানেকশন ড্র করতে যাচ্ছি না, বাট আমরা কোনো কানেকশন ওই অর্থে পাইনি, বা কাউকে হয়তো ওইভাবে জিজ্ঞাসা করা হয়নি যে এখানে কিছু হয়েছে কিনা, বাট আমরা এক্সপিরিয়েন্স করেছি, তারপর আমরা সরে এসেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনা এবং আমার পরবর্তী অতিথিকে নিয়ে ফিরে আসবো, তবে তার আগে যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর ফুড এফএম। Voot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। অফকোর্স, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 12:26। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। জানিয়ে দিচ্ছি, আমাদেরকে যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো পেজ রয়েছে, সেই পেজ দুটোর মধ্যে প্রথম যেটি, সেটা হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি অবশ্যই জানাতে পারেন যে আপনার কেমন লাগছে, কি ঘটনা, মানে কোন ঘটনা কেমন লাগছে, সে সমস্ত আপনি আমাদের চাইলেই জানিয়ে দিতে পারেন। আর আমাদের এছাড়াও আপনারা লিখতে পারেন আমাদের টুইটারে, সেখানেও আপনারা লিখতে পারেন। যেমন আমি কিছু টুইটার থেকে এখন যারা লিখছেন তাদের কিছু পড়ছি আমি। যেমন অনেকেই লিখছেন এখানে, এমডি নাইম রেজা আমাদের লিখছেন আজকের ঘটনাগুলো খুব ভালো। টুইটার খুঁজে পাওয়া খুব সহজ, RUSSELL_BHWTFM ভূত এফএম আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, অন্য নীরব আমাদের সঙ্গে আছেন এবং 5 জন অন্ধকার রুমে তারা শুনছেন নাটোর থেকে। আপনাদের 5 জনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এমডি আরিফুর রহমান আছেন, দ্বিতীয় ঘটনাটি ভালো ছিল। ইয়েস, আমারও তাই মনে হয়েছে। সাফওয়ান শান্ত আমাদের সঙ্গে আছেন, ঘটনাগুলো ভালো। আমাদের সঙ্গে আছেন আহমেদ হোসেন বায়েজিদ, এবং তিনি বলছেন আমি বগুড়ার বৃন্দাবন পাড়া থেকে বলছি। আমাদের সাথে আছেন নাইম, এবং আমাদের সাথে আছেন এবি আসিফুর রহমান চট্টগ্রাম থেকে। আমাদের সাথে আছেন আহমেদ, আচ্ছা পড়ছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মুজাহিদ, এবং তিনি রাজশাহী থেকে শুনছেন। আমাদের সাথে আছেন সামিউল ইসলাম শাকিল, দারুণ ঘটনা তিনি লিখেছেন, যেটা একটু আগে বলছিলেন আমাদের প্রথম অতিথি, তার ঘটনাটি অনেক প্রশংসা করেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি SR রাজ, এবং তিনি রাজশাহী থেকে শুনছেন। বৃষ্টি স্নাত আবহাওয়ায় ভালো লাগছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাইফুল ইসলাম, তিনিও বগুড়া থেকে শুনছেন। প্রথম স্টোরিটা ভালো লাগলো কারণ এই এলাকাগুলো ফিল করেছি। আচ্ছা, আমাদের সাথে আছেন দুর্জয় রয়, আমাদের সাথে আছে, এবং তিনি বলছেন সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। এমডি আসাদুজ্জামান নূর মুবিন আমাদের সাথে আছেন, লিখেছেন নাইস স্টোরি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অনেক দারুণ ঘটনা লিখেছেন শামীমুল ইসলাম শাকিল। এছাড়াও এমডি ইমরান হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শামীম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের যে ভূত এফএমের যে ফেসবুক পেজ, সেখানে দেখতে পাচ্ছি DWF আরমান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শুনছেন গুলশান থেকে, এবং অনেক ভালোবাসা আপনাকে লিখেছেন তাই। শহীদ হাসান আমাদের সঙ্গে আছেন, এবং 3 নম্বর স্টোরিটা ভালো লাগলো। আবদুল্লাহ আল মামুন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে আমি পড়তে বসেছিলাম, বসার পরে আপনার এই ঘটনা
ঘটনাগুলো শুনে আর বই খুলতে পারছি না। ওকে, মোহাম্মদ শাহরিয়া শেখ আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে, কে কাউসার আহমেদ আছেন আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান রিয়ন, এছাড়াও মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন আর জে হাসিব, এছাড়াও নয়ন রাজ আমাদের সঙ্গে আছেন, মিরপুর 1 থেকে শুনছেন তিনি। এমডি হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। রিয়ন খান, প্রিয়াঙ্ক রয় রিয়াদ আমাদের সঙ্গে আছেন এটি আহমেদ, এছাড়াও আছেন তানভীর, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আল আমিন খান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। পলাশ আছেন, জুবায়ের আল কুরেশি আছেন, রাতুল রেহান আছেন, এছাড়াও আমাদের সাথে ফিরোজ কবির আছেন, মোহন রয় মোহন, এছাড়াও তালহা তাবাসসুম রিয়া আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে এমডি সাকিব আছেন, আল সাইফ, মুস্তাফিজুর খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আদ্রিতা আফরিন, এছাড়াও আছেন এনবি দুলন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মাইশা, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সানভিন ফারহানা জুথি, খালিদ হুসাইন আমাদের সঙ্গে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিব হুসাইন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি দিগন্তের শেষ নিলয়, আর জে হাসিব, এ হুসাইন, সাদি ফাহিম, তাজরুল হিমেল, মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন, বজরুল ইভান সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। প্লিজ কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। আমি পেশায় একজন আইনজীবী এবং একটা বেসরকারি ব্যাংকে আইন বিভাগে কর্মরত আছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার এবং কষ্ট করে এসছেন। আশা করছি যে আপনার ঘটনাগুলো যারা শুনছেন তাদের ভালো লাগবে। চল আমরা একটা বড় ঘটনা দিয়ে শুরু করি। তো জি, যে দুটো ঘটনা আমি বলতে চাচ্ছি সে দুটো আসলে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। জি, সো আমি প্রথমটা দিয়ে শুরু করছি। জি। তো আমার প্রয়াত আব্বু জনাব মতিউর রহমান এলাকার একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, জি, এবং এলাকার একজন সাহসী লোক হিসেবে পরিচিত ছিলেন, যার সম্পর্কে এলাকায় অনেকেই জানেন। তো ঘটনাটা আব্বুর সাথে ঘটে যাওয়া 82 কি 83 সালের দিকের ঘটনাটা। তো ঘটনাটা ঘটে এইভাবে, বাজারে আমাদের ওষুধের দোকান ছিল। জি, আমাদের জেলাটা টাঙ্গাইলে, ঘাটাইল থানার কোনো একটা গ্রাম। তো দোকানপত্র শেষ করে আব্বা বাড়ির দিকে যাচ্ছেন, পথিমধ্যে একটা স্কুল পড়বে, প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলটা যখনই আব্বা অতিক্রম করতে যাবেন, এই সময় ওনার সামনে হঠাৎ করে একজন লোক উনি দেখতে পান, এবং লোকটা আব্বার সামনে সামনে হাঁটা শুরু করেন। তো আব্বু বলেন যে, কে ভাই, আপনি কে? কিন্তু ওই ভদ্রলোক কোনো কথা বলেন না, কোনো উত্তর দেন না। তো ভদ্রলোক হাঁটছেন আব্বার সামনে সামনে, আব্বাও হাঁটছেন, হাঁটা চলছে। তো আবারও জিজ্ঞেস করেন যে, ভাই কে আপনি, বাড়ি কোথায়? তো এলাকার লোক হলে তো আব্বু সেটাকে চিনবেন, সেই ভদ্রলোককে। কিন্তু সেই ভদ্রলোকের ড্রেস আপ, গেট আপ বা চলন ভঙ্গিতে মনে হচ্ছে না যে ওই ভদ্রলোকটি আমাদের গ্রামের বা এলাকার। জি। তো এইভাবে বারবার প্রশ্ন করার পরেও উত্তর দেন না, এবং ভদ্রলোক কোনো কথা বলেন না। জি। তখন আব্বুর মধ্যে এক ধরনের একটা জিদ চাপে যে, ঠিক আছে, দেখি আমি তাহলে একটু জোরে বা দ্রুত হেঁটে গিয়ে আমি ভদ্রলোককে একটু ধরার চেষ্টা করি, সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি যে আসলে উনি কে। আচ্ছা, পরিচয়টা বা চাক্ষুষভাবে দেখি যে এত কথা বলছি, সে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, আব্বা ওনার হাঁটার গতি বাড়ান, কিন্তু কোইন্সিডেন্টালি ওই ভদ্রলোকও ওই হাঁটার গতিটা, ভদ্রলোক আগের জন্য উনি বাড়াচ্ছেন কিনা বোঝা যায় না, কিন্তু আব্বু দূরত্বটা কোনোভাবেই, ব্যবধানটা কমাতে পারেন না। একটা নির্দিষ্ট দূরত্বেই ওই ভদ্রলোক হাঁটতে থাকেন। আচ্ছা। তো কিছু দূর গিয়েই আমাদের গ্রামের বলা ঠিক না, আসলে ওটা আমার নানার বাবার ওয়াকফ করে দেওয়া একটা বিশাল গোরস্থান আমাদের, ওটা আমাদের পারিবারিক গোরস্থান হিসেবে ব্যবহার করা হয়। তো ওটা হাতের ডান পাশে পড়বে, আর হাতের বাম পাশে আমাদের বংশের দুই দাদা আছেন, আমাদের বংশেরই, ওনারা বাড়ি করেছেন, নতুন বাড়ি করেছেন।
আগে যে পুরাতন ভিটে যেটা ছিল সেখান থেকে ওনারা ওইখানে গিয়ে নতুন বাড়ি করেছেন। তো যিনি হাঁটছিলেন উনি হাঁটতে হাঁটতে আব্বা ওনাকে আর ধরতে পারলেন না। তো ওই যিনি হাঁটছেন আগন্তুক উনি হাঁটতে হাঁটতে ওই নতুন যে বাড়ি করেছে আমার দুই দাদা হুম, ওখানে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পর আব্বা যথারীতি নর্মালি বাড়ি ফেরার পথে ওই দাদিদের সাথে দেখা করে কথা বলেই বাড়িতে যান। আর যেহেতু ওই লোকটা ওই বাড়িতে ঢুকে গেলেন, তো আব্বা যথারীতি ঢুকলেন, ঢুকে খোঁজাখুঁজি করলেন যে আশেপাশে কোথাও আছে কিনা দেখি, কারণ এত দ্রুত সময়ে কোনো ঘরে ঢুকে যাওয়া তার সম্ভব না। তো যাই হোক আব্বা দুই দাদিকেই এই ঘটনা বললেন যে কোনো গেস্ট এসেছে নাকি কাকি, বা কোনো অতিথি এসেছে কিনা বাড়িতে এরকম দেখতে বা এরকম পোশাক পরা। তো দুই দাদি বললেন যে আসলে না, এরকম কেউ আসেনি। হুম, হুম, তো বললো যে ঠিক আছে তাহলে তুমি রাত হয়ে গেছে খেয়ে যাও। তাব্বা বললো যে না কাকি আমি চলে যাই, বাড়িতে গিয়ে খাবো, আমাদের বাড়ি রাফলি ওখান থেকে 300 মিটার হবে, 300 মিটার। তো আব্বা ওই দাদিদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হবেন, ওই বাড়ি থেকে। হুম, তো বের হওয়ার সময় ওই লোক আবার স্কুল ঘরের সামন থেকে মানে যেভাবে হাঁটা শুরু করেছিলেন, তো জাস্ট ওই বাড়ি থেকে আব্বাও বের হয়েছেন, ওই ভদ্রলোক আবার আব্বার সামনে সামনে হাঁটা শুরু করলেন। তখন আব্বা আবার বললো যে কে, উনি কোনো কথা বললেন না। তো এইবার উনি একটু রেগেই গেছেন বা একটু ইগোতে লেগেছে হয়তো, জি, যে আমি এত সাহসী, এলাকায় আমার এত সাহসের সুনাম, যখন এই এলাকায় বাঘ থাকতো তখন চ্যালেঞ্জ করে আব্বা ওই জঙ্গলের ভিতর দিয়ে রাতে টর্চ লাইট ছাড়া পার হওয়ার রেকর্ড একমাত্র আব্বারই আছে। যখন বাঘে গ্রামের অনেকের গরু শিকার করে নিয়েছে গোয়ালঘর থেকে, আমাদের নিজেদের গরু নিয়েছে, আমার নানুদের গরু নিয়েছে, সেটা নিয়ে ওই তখন এতই জঙ্গল ছিল, আমরাও ছোটবেলায় দেখেছি, ওখানে গিয়ে আমরা ওই রাস্তা দিয়ে যেতাম না। কিন্তু আব্বা সেটা চ্যালেঞ্জ করে রাতে গভীর রাতে টর্চ লাইট ছাড়া ওই জঙ্গলের রাস্তা পার হয়েছিলেন ওনার যখন এটা মুক্তিযুদ্ধের 1 বছর আগে 70-তে। এটা এলাকার মানুষই বলেছে, আমি শুনেছি। আচ্ছা, তো আর ওয়েল বিল্ড মানুষ আব্বা, যথেষ্ট সুগঠিত মানুষ, দৈহিক শক্তিও যথেষ্ট। তো কিন্তু ওই ভদ্রলোক কোনো পাত্তা দিচ্ছে না আব্বাকে এবং প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। তো আব্বা বলে ঠিক আছে তুমি যেই হও তোমাকে আমি ধরবই। তো আব্বা ওনার হাঁটার যে গতি পেস বাড়ানোর চেষ্টা করেন এবং বলতে গেলে এক ধরনের জগিং এর মতো করে দৌড়ি দেন ওনার পিছে পিছে। জি, বাট ওই ভদ্রলোকের যে গতি বা ব্যবধান, যেটা আপনি যতই দৌড়াচ্ছেন উনি ওই নির্দিষ্ট দূরত্বেই উনি পথ চলছেন, হেঁটে যাচ্ছেন। এবং উনি যে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন বা এরিয়াল কোনো কিছু ফ্লোটিং ওরকমও না, উনি নর্মালি মাটি দিয়েই হেঁটে যাচ্ছেন। হালকা শব্দও হচ্ছে, জি, কাঁচা রাস্তা, তখনও পাকা হয়নি, এখন পাকা হয়ে গেছে। ওটা কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না, কোনো কথার জবাব দিচ্ছেন না। তো আব্বা ভাবলেন যে ঠিক আছে আমি তোমার পিছে পিছে একটা নির্দিষ্ট জায়গা আছে, উনি মনে মনে ভাবছেন যে এরপরে তুমি সেই জায়গাটা আর পার হতে পারবে না। সেটা হচ্ছে আমাদের গ্রামেরই পূর্ব দিকে একটা, তখন ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং ওখানে একটা নালার মতো ছিল, যেখানে আসলে অলমোস্ট তীব্র শীতের সময়টা ছাড়া নর্মালি ওখান দিয়ে হেঁটে পার হওয়া যেত না, সেটা আমরাও দেখেছি। অনেক গরু পড়েছে সেখানে, সারফেসটা হয়তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে ড্রাই, শুকনা, কিন্তু আসলে রাসেল ভাই বিষয়টা হচ্ছে যে নিচে থকথকে কাদা, লাল মাটি, সেখানে অনেক গরু পড়েছে, দেখেছি গরুগুলো কিভাবে তুলতে হয়। জি, সেটা আমরা দেখতেও গিয়েছি যে গরু আটকা পড়েছে ওখানে, গরু আর উঠতে পারছে না। তো আব্বার ধারণা হচ্ছে যে ওখান থেকে এই রাস্তাটুকু পার হওয়ার ক্ষমতা কোনো অন্তত হিউম্যান বিং এর নেই, সম্ভব না, তার সম্ভব না। রাইট, হয়তো তাকে ওই ডান পাশে যে বাড়ি আছে জি, ওই বাইপাস দিয়ে ওনাকে পার হতে হবে। আচ্ছা, কিন্তু ওই আগন্তুক বা অশরীরী, উনি অশরীরী না শরীরী, যেভাবে হাঁটছেন উনি ওই ডান দিকে যে বাইপাসটা, যেটা অন্য মানুষদের বাড়ির উপর দিয়ে, সেটা দিয়ে না গিয়ে উনি সরাসরি ওই যে রাস্তাটা নালা ছিল, ভয়াবহ নালা, যেখানে মানুষও পার হতে পারতেন না, সেই দিকেই গেলেন। তো আব্বা মনে মনে খুশি হলেন যে ঠিক আছে
এখন তো তুমি ওই জায়গাটা পার হতে পারবে না। রাইট। হ্যাঁ জি, এখন তোমাকে ঘুরতে হবে, ঘুরলে তোমার সাথে আমার ফাইট হবে বা যাই হোক আমি দেখবো সেটা। কিন্তু আব্বাকে অবাক করে দিয়ে ওই যে লোক, ওই যে অংশটা যে বিভৎস কাদাময় এবং যেটা আসলে নর্মালি পাসেবল না, পার হওয়া যায় না, সেটা উনি অবলীলায় পার হয়ে চলে গেলেন। তখন আব্বা একটু ঘাবড়ে গিয়েছেন, বলল যে আমার একটু সিক্স সেন্স বলল যে না তুমি আর আগাও না, এবং আমার শরীরটা একটু কাটা দিয়ে উঠলো, একটু গুজবাম দেখা দিল। আচ্ছা। না আমি বোধহয় আর আগানো ঠিক না। তখন ওপারে গিয়ে ওই লোকটা আবার যেভাবে বলেছেন আমার স্পষ্ট মনে আছে, ওপারে গিয়ে জাস্ট 3টা হাতের তালি দিয়েছে, বেশ জোরে 3টা হাতের তালি, 3টা ক্ল্যাপিং করেছেন। এবং সুস্পষ্টভাবেই আব্বা বলেছেন যে আমি শুনতে পেয়েছি সে নাকি স্বরে বলেছে, মানে একটা নাকি স্বরে যে এইবার তুই বেঁচে গেলি, আচ্ছা, এইবার তুই বেঁচে গেলি। তখন আব্বা ওখান থেকে আসলে আর সাহস দেখাতে পারেননি, বাড়িতে চলে এসেছেন এবং অনেকের সাথে ঘটনা শেয়ার করেছেন এটা। জি। আর আমি আব্বার কাছে একাধিকবারই এগুলো শুনেছি, পারিবারিক বিভিন্ন আড্ডায়, মুক্তিযুদ্ধের গল্প প্লাস অনেক প্যারানরমাল গল্প। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এক্ষুনি আপনার কাছে ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। Booth FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে আজকের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা সবসময় আমার সাথে আছেন। যেটা করব সেটা হচ্ছে যে আরও একবার আপনাদের জানিয়ে দেবো যে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখান থেকে কিছু কমেন্ট পড়ব। মাসুদ হাসান সুমন আমাদের লিখেছেন নাইস স্টোরি ভাইয়া। অন্তর হুসাইন আমাদের সাথে আছেন এবং টাঙ্গাইল থেকে তিনি আছেন আমাদের সঙ্গে। আমি আজকেও বলবো যে আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তারা কমেন্ট করার সাথে সাথে একটু আমাকে ইনবক্স করবেন, যাতে আপনাদের কথা আমরা বলতে পারি, কারণ এত কমেন্টের মধ্যে হারিয়ে যায়। আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ দিয়ে শোনেন, আপনাদের কথা একটু বলতেই চাই। আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন। আর এমডি শাফরান আমাদের সাথে আছেন এবং ভূত এফএম শুনতে অনেক ভালো লাগছে লিখেছেন। অভিষেক বিশ্বাস আছেন যশোর থেকে। তারিন ইসলাম শোভন আমাদের সাথে, শাওন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রাকিব হোসেন জুয়েল। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সামিউল ইসলাম শাকিল, দারুণ ঘটনা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানভীর, এবং তার 4জন মিলে শুনছেন। রাতুল রিহান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন লিপন কুমার। দ্বিতীয় ঘটনাটি খুব ভালো লেগেছিল, আরও ভয় পেতে চাই, উত্তরা থেকে লিখেছেন তিনি। আমাদের সাথে বাইজিদ মণ্ডল সোহাগ আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুনায়েদ আল নাইম, গল্পটা সুন্দর ছিল। আমাদের সাথে আছেন প্রিন্স সজীব বরগুনা থেকে শুনছেন, আমাদের সাথে আছেন শরীফুল ইসলাম। এছাড়াও সাব্বির আহমেদ সাদাফ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তানভীর, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অনামিকা চৌধুরী, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে অভিষেক বিশ্বাসের আমি পড়েছি এর আগেও। সুরাইয়া সুলতানা আমাদের সঙ্গে আছেন, চিটাগং থেকে শুনছেন তিনি। আবদুল্লাহ আল মামুন আমাদের সাথে আছেন এবং আজকে তিনিও শুনছেন আমাদের সাথে। অদৃশ্য চিরকুট আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস শিহাব খান স্যাম আছেন, তিনি বরিশাল থেকে। এছাড়াও মোহাম্মদ আব্দুল মোতাল্লিব চৌধুরী চট্টগ্রাম থেকে শুনছেন আমাদের। এমডি শুভ আহমেদ আমাদের সাথে আছেন এবং প্রথম স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। সামিউল শাকিল আমাদের সাথে আছেন, 1980 যে স্টোরিটা সেটা দারুণ ছিল। তানভীর মিক্স আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মেহেদি হাসান সানি। রকি শিকদার দুর্জয় আমাদের সাথে আছেন। রাতুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সুমন পারভেজ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তানভীর হাসান রিফাত সহ আরও অনেকে। থ্যাংক ইউ
ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু আরও একবার বলবেন এবং তারপর আপনার দ্বিতীয় ঘটনায় যাব। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগছে। জি জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো ভাই, আমার যে দ্বিতীয় যেটা আমি শেয়ার করব সেটাও আব্বুর সাথেই ঘটে যাওয়া জি ছোট্ট একটি ঘটনা, জি বাট এটা আব্বু নিজে এক্সপিরিয়েন্স করেছেন এবং আমাদের বলেছেন। তো গ্রামের যে বাজার আমাদের, জি গ্রামের বাজার থেকে বাজারঘাট বা ঔষধের দোকান এগুলো বন্ধ করে শেষ করে আসার পথে আমার নানু বাড়ি পড়ে। জি ইনফ্যাক্ট আমার আম্মু আমাদের মানে বংশেরই আর কি, মানে একই বংশের সম্পর্কে আমার বাবা মা কাজিন হন ওরা। জি তো একই গ্রামেই আমার নানার বাড়ি। তো আব্বু আসার পথে ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি যেহেতু যাচ্ছি তাহলে একটু আমার শাশুড়ি মাকে দেখে যাই। আমার খালাম্মাও আছে একজন, জি যিনি আমাদের নানুর সাথেই থাকেন, একটু খোঁজ খবর নিয়ে যাই, যেহেতু আমার নানা মারা গিয়েছেন 77-এ। তো আব্বা ছেলের মতোই ছিলেন অনেকটা। জি তো আব্বা যখন নানুদের বাড়িতে ঢুকবেন, তো ঢুকে গিয়েছেন, এই সময় দেখতে পেলেন যে আমাদের সময়কার নানুরা তো এমনিতেই লম্বা ঘুমটা দিতেন, ইউজুয়ালি গ্রামের মহিলারা এখনও দেন। তো আব্বা দেখতে পেলেন যে স্পষ্টভাবেই যে ওনার শাশুড়ি মানে আমার নানু বদনা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছেন। আচ্ছা তো বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন, এই অবস্থায় তার কথা বলার দরকার নেই। তো আব্বু সরাসরি নানুদের ঘরে চলে আসেন। তো ঘরে এসে উনি প্রথমেই একটু অবাক হন, যেটা দেখেন যে আমার নানু তো হাম্মানদিস্তায় পান প্রসেস করছেন, মানে উনি পান ছেদছেন, যে উনি পান খাবেন আর কি। তো তখন আব্বু আমার খালামণি যিনি, তাকে বললেন যে মমতা, একটা জিনিস আমি বলি, এটা তুই আবার অন্যভাবে নিস না। আম্মা কি এখনই বাথরুমে গিয়েছিল নাকি? বলে যে না, মা তো অনেক সময় ধরে বাথরুমে যায় নাই, মা তো এইখানে খেলো, এখানে যে আপনার সামনে তো পান প্রসেস করছে হাম্মানদিস্তায়, আপনি তো দেখতেই পাচ্ছেন। পরে খালামণি বলছে যে কেন দুলা ভাই, আপনি কি দেখছেন? বলে যে না, আমি তো, আমার চোখেও কোনো সমস্যা নেই, কোনো মানসিক সমস্যাও নেই, আমি তো আম্মুকে, আমার শাশুড়িকে দেখলাম যে বাথরুমের দিকে যাচ্ছেন। পরে খালা বলছে না, এটা তো হতেই পারে না, কারণ মা তো আমার সামনেই বসা, আমি তো খাবার দাবার রেডি করে দিলাম, পান সুপারি বা জর্দা যা যা খায় এগুলো এগিয়ে দিলাম, উনি তো নিজের মতো করে হাম্মানদিস্তায় প্রসেস করে সেটা উনি খাচ্ছেন, এটা তো আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তো এইটা একটা বিষয় যেটা ব্যাখ্যা আব্বু কোনোদিনই পান নাই। আর কিছুদিন আগে রাসেল ভাই, আমি নানুদের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। জি তো ওখানে একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সামন কমিট সুইসাইড। আচ্ছা ফাঁসি দিয়েই মারা গিয়েছে, ওনাদের একদম চৌহদ্দির মধ্যেই আর কি। জি তো আমি তো খালাদের সাথে খুব দুষ্টামি করি যে খালা, তোমরা কিছু দেখো না? কয় তুমি কি বলতে চাও? আচ্ছা আমি বললাম না, আমরা যতটুকু ছোটকাল থেকে তো তোমরাই বলছো যে অতৃপ্ত আত্মা যেগুলো, এগুলো তো সৃষ্টিকর্তা কখনো ফেরত নেন না, এগুলো তো ইহজগতে এদিক সেদিক ঘোরাঘুরি করে, অতৃপ্ত হয়ে হন্যে হয়ে এই চতুর্দিকে একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যেই থাকে। জি কয় দেখতে চাও? আমি বললাম না, দেখার মতো হয়তো শক্তি বা সাহস কোনোটাই আমার নাই। জি পরে আমাকে বললো যে তুমি যদি দেখতে চাও, তুমি আজকে রাতে তাহলে আমাদের বাড়িতে থেকে আজকেও দেখতে পারবা। আমি বললাম কেন, এটা কি তোমরা এরকম জিনিস কি ডেইলি দেখো? কয় হ্যাঁ, আমরা তো ডেইলি দেখি। যে কিরকম? মানে একটা আব্বু যেটাকে দেখেছিলেন ওই আমার নানির প্রতিমূর্তি রূপে, আসলে এই মহিলাটা এখনো প্রতি রাতেই ওই ভিটায় দেখা যায়, মানে এই বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় জি ওনাকে প্রতিদিনই দেখা যায়। আমার যে খালু আছেন ওখানে,
উনিও আমাকে বললেন যে হ্যাঁ এটা তো আমি প্রতিদিনই দেখি। আমি বললাম খালু জান আপনি ভয় পান না? বলে যে না আমি তো কোন তরিকার লোক তুমি জানোই, আমি তো এগুলো ভয় পাই না। জি। তো খালা বলে যে গত রাতেও তো ওখানে বদনা নিয়ে বসেছিল, গত রাতেও ওই বুড়ি তো বদনা নিয়ে এখানে বসেছিল, অথচ এই বাড়িতে তো বৃদ্ধা মহিলা নেই, অনেক দিন হয়ে গেছে, সেটা আমি নিজেই জানি। বলে তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের এখানে থাকো, তুমি রাতে জানলা খুলে দেখতে পারবা, ওই যে ওই জায়গায় বসে থাকে। খালা বললো যে টর্চ ধরো, আমি টর্চ ধরলাম একটা নির্দিষ্ট দিকে, বললো যে ওই জায়গায়তে বসে থাকে। আমি বললাম তোমাদের কোনো ভয় ভীতি বা ক্ষতি? কয় না, এটা তো আসলে বহুদিন ধরেই আছে। জি। তো এটা এই বুড়ি মহিলা কে বা কি, সেই অতৃপ্ত আত্মা কিনা, বা কিসের মানুষে কিসের আশায় বা কি জন্য ঘুরে বেড়ায়, সেটা রাসেল ভাই অজ্ঞাত এবং ব্যাখ্যাতীত। আচ্ছা, ওকে। যেটার ব্যাখ্যা কেউ পায়নি, ওই বাড়িরও কেউ পায়নি। জি। আমার আব্বা তো বিজ্ঞান মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, জি। উনি এগুলো ইনফ্যাক্ট বিশ্বাসও করতেন না। জি। বাট এই দুইটা ঘটনার পর থেকে বলেছিলেন যে হ্যাঁ, যে কোরআন শরীফের জিন যেটা আছে এটা দুষ্টগুলোও হতে পারে, বাট কিছু আছে আমাদের সেন্সের বাইরে, আমাদের বোঝার বাইরে, দেখার বাইরে, জি, হয়তো অনেক কিছু আছে। ওকে। তো এই আর কি রাসেল ভাই, সময় পেলে আরো গল্প আছে, শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদেরকে অনেকটা টাইম দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনারাও অনেক এনজয় করেছেন। আমরা একটা অডিও ক্লিপে যাব এবং তারপরে আবারও ফিরে আসবো আমাদের ঘটনায়। আশা করছি যে আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া, আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো। বিরতি ঠিক না, এখানে একটা অডিও ক্লিপ শুনবো আমরা, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি FM and do Furti. Bhut FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। হ্যালো রাসেল, আসসালামু আলাইকুম। আমি আইরিন ঢাকা থেকে বলছি। জিজ্ঞেস করবো না কেমন আছেন, আমি জানি আপনি ভালো দলে সবসময় ভালোই আছেন, দোয়া করি যেন ভালো থাকেন। আমি ভূত এফএমের অনেক অনেক বড় একজন ফ্যান, কখনোই কোনো এপিসোড মিস করি না। আর এত হ্যাট্রিক একটা উইক শেষে ভূত এফএমটা শুনলে অনেকটাই নিজেকে ফ্রেশ মনে হয়। আরও অনেক দৌড়ে যাবেন, এই দোয়া রইল। এখন ঘটনাতে আসা যাক। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটা। যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। অ্যাকচুয়ালি এই ঘটনাটি ঘটে মালয়েশিয়াতে। আমার আম্মা, আমার বোন ওখানে থাকে। সো আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে গিয়েছিলাম ভ্যাকেশনে। সো ওখানেই ঘটনাটা ঘটে। আমি 15 ডেজের মতো ছিলাম। আমি আমার বোনের অ্যাপার্টমেন্টের কথা একটু বলে রাখতে চাই আগে। আমার বোন কেলেই থাকেন, কুয়ালালামপুরে। যারা মালয়েশিয়া গেছেন বা থাকেন তারা জানেন যে সিটিটাই এরকম যে চারিপাশে পাহাড় আর মাঝখানে সিটিটা। সো আমার বোন খুবই নাম করা একটা কন্ডোতে থাকে। সো আমি ওটার নাম বলতে চাচ্ছি না কারণ সবাই চিনবে। আর রাসেল, আরেকটা জিনিস মনে রাখতে চাই যে ওখানকার কন্ডোগুলা আমাদের দেশের অ্যাপার্টমেন্টের মতো না। ওখানে 1000-1500 ফ্ল্যাট একটা কন্ডোতে থাকে। সো বিশাল বড়। সো আমি ফার্স্ট ডে গেলাম অ্যাজ ইউজুয়াল। আমার রাতের ফ্লাইট ছিল, আমি অনেক টায়ার্ড ছিলাম। সারাদিন ঘোরাঘুরি করলাম আমার বোনের সাথে, আমার টুইন সিস্টার, ও
ছিল আমার সাথে। সো রাতে ঘুমালাম। আমার ফার্স্ট ডে ঘুমাতে 2টা কি 2:30 বাজলো। খাওয়া দাওয়া শেষে ঘুমাতে গেলাম, কোনো সমস্যা নেই। রাত্রেবেলা যখন আমি ঘুমালাম, আরেকটা কথা বলে রাখি রাসেল, যে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আগে কখনোই হয়নি। আমার রাতের বেলা যখন ঘুমালাম, হঠাৎ ঘুমের মধ্যে আমার মনে হলো কিছু একটা এসে আমাকে ভর করেছে, মানে কিছু একটা এসে আমাকে ধরেছে। আমি চাচ্ছি যে এটা আমাকে ছেড়ে চলে যাক। আমি চিৎকার করছি, আমি চিৎকার করে আমার আম্মাকে ডাকছি, আমি আমার বোনকে ডাকছি, আমি দোয়া পড়ছি, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। আমি চিৎকার করে যাচ্ছি আর এই জিনিসটা আমাকে ছাড়ছে না। আমি বলে বোঝাতে পারবো না তখন আমি কিরকম ফিল করেছি। দেন আমি বলতে পারবো না এটা কখন আমাকে ছেড়ে চলে গেছে। আমি ঘুমিয়ে গেছি। তারপরে সকালবেলা আমি উঠলাম, উঠে আমার আম্মাকে শেয়ার করলাম যে আম্মা রাতের বেলা আমার সাথে এরকম হয়েছে। আম্মা আমার কিছু বলে না, চুপ করে আছে। আমি বললাম আম্মা আমার কখনো এরকম হয়নি, কখনোই না, এটাই ফার্স্ট টাইম। কেন এরকম হলো? আম্মা বলে যে তুমি রাতের বেলা ঘুমানোর সময় শরীর বন্ধ করে দোয়াটা পড়ে শুভ। আমি বললাম ওকে ফাইন। দেন পরের দিন আমরা সবাই আমার সিস্টার সহকারে ঘুরতে বের হলাম। সারাদিন ঘুরলাম, টায়ার্ড ছিলাম। রাতের বেলা আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে 2টা কি 2:30 বাজে। সেম রাসেল 2:30 বাজে, কিছুই নেই, আমরা ঘুমাবো। 3টা পৌনে 3টা হঠাৎ কোথা থেকে এত কান্না কুকুরের। কুকুর কিরকম করে কান্না করছে আমি কিভাবে বলবো। কেউ মানে অন্য আরেকটা কুকুর মরে গেলে যেরকম টেনে টেনে কুকুর কান্না করে, মনে হচ্ছে 10-12টা কুকুর একবারে কান্না করছে। তো আমি আমার বোনকে বললাম, এমনিও তো আমরা একটা মানে কুসংস্কার বিশ্বাস করি যে কুকুরের কান্না ভালো না, কেউ মারা যাওয়ার আগে কুকুর কান্না করে এরকম জানি বা শুনেছি। তা বললাম এত কান্না করে কুকুর কেন? তখন আমার বোন বলে যে কিছু না ওগুলা, তুমি ঘুমাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমরা ঘুমাতে গেলাম, অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে গেলাম। পরের দিন সেম ঘোরাঘুরি, আবার খাওয়া দাওয়া। রাতের বেলা এসে আমি তখন আমার সিস্টারকে বলছি আজকে তুমি একটা জিনিস খেয়াল করে রাখবা। তখন আমার সিস্টার বলে কি? আমি বললাম দেখবা যে কুকুরের কান্নাটা না শুরু হয় 3টার পরের দিকে, লাইক ঘড়ির কাঁটা 2টা বাজলে কোনো আওয়াজ নেই, 2:30 নাই, পৌনে 3টা, সেটা তখনও হয় না। ঠিক যখন ঘড়ির কাঁটা 3টা তখন সেই কুকুরের কান্না শুরু হয়। সেম রাসেল মানে থার্ড ডেতে আবার এই রাত 3টা কান্না, কুকুরের কান্না। আর রাসেল একটা কথা বলে রাখা ভালো, আমার বোনের এই অ্যাপার্টমেন্টের নিচে একটা বড় কালী মন্দির আছে। আর আমার বোনের অ্যাপার্টমেন্টটা আছে হলো 19th ফ্লোরে, ইট মিনস 19 তলায়। আর আরেকটা কথা বলে রাখি যে ওদের ফ্ল্যাটের যে উইন্ডোগুলা সেখানে কোনো গ্রিল নেই। আমাদের ঢাকাতে যেরকম দেখতে পাবেন গ্রিল আছে, ওদের বড় বড় উইন্ডো থেকে শুধু গ্লাস, কোনো গ্রিল নেই। সো আপনি পুরো সিটিটা উইন্ডোতে দাঁড়ালেই দেখতে পারবেন। অ্যাজ ইউজুয়াল আমার বোনের বেডরুমে বা অন্য রুমে আপনি দাঁড়ালেও পুরো সিটিটা দেখা যায়, একদম পুরা কুয়ালালামপুর সিটিটা দেখা যায়, পাশে ইভেন তো পাহাড়ও দেখা যায়। তো আমার বোনকে বললাম যে দেখো এই যে ঘড়ির কাঁটা 3টা, কুকুরের কান্না শুরু হয়েছে। আমার বোন বলে হ্যাঁ তাই তো। সো আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, মানে অনেকই টায়ার্ড ছিলাম, আমি আর সেই দিন আর ভালো লাগছিল না, আমি শুয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা উঠলাম, আমার বোন বলে একটা কথা কি জানো? আমি বললাম, আমার বোনকে জিজ্ঞেস করলাম যে কি? বলে তুমি তো ঘুমিয়ে গেলা, বাট আমি সারা রাত্র ঘুমাতে পারিনি। আমি বললাম যে কেন? বলে যে তুমি ঘুমিয়ে যাওয়ার পর কুকুরের কান্না তো আছে, আমার কেন জানি মনে হচ্ছিল কেউ এসে ঠিক উইন্ডোর পাশে এসে কান্না করছে। কিরকম রাসেল বিশ্বাস করবেন না, আমার গুজবাম্প হচ্ছে আমার সেই ঘটনাগুলো মনে করে। একজন মহিলা কান্না করলে যেরকম মানে কাইন্ড অফ এরকম
সুর করে নাকি সুরে কান্না করে। এরকম আমার বোন বলছে যে একটা মহিলার মতো কে জানি জানলার পাশে এসে কান্না করে। আমি তখন বললাম যে তোমরা তো কেউ বিশ্বাস করো না, না হলে আমার সাথে তো কখনো এরকম হয়নি, এখানে আসার পর থেকে এরকম কেন হচ্ছে আমাদের সাথে। দিন আমি আমার আম্মার সাথে শেয়ার করলাম, আমার আম্মা বললো যে তোমরা জানলা খুলে রাখবে না, ওটা আটকে ঘুমাবা। আমি বললাম ওকে ফাইন। আমার আম্মা কিছু জানে, কারণ আমার আম্মার সাথেও কিছু হয়েছে, কিন্তু কখনোই আমাদেরকে কিছু বলেনি, আর যদি আমরা ভয় পাই। সো ডে 4 আমি আমার আম্মাকে বললাম যে আম্মা তুমি আজকে এই রুমে ঘুমাবা, কারণ আমি না ঘুমাতে ঘুমাতে আমার খুব সিক লাগছিল। তখন আমার আম্মা বললো ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো। যেই কথা সেই কাজ রাসেল, আমি আমার আম্মাকে নিয়ে ঘুমাতে গেলাম। বলে রাখা ভালো আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার আম্মার রুমে 2টা কোরআন শরীফ আছে, সো আমরা ওই 2টা কোরআন শরীফ রেখে দিলাম যে আজকে ঘুমাবো। আমার আম্মা ঘুমাতে আসলাম, আমরা কথা বলছি। তখন অনেক রাত্র, সেম ঘড়ি কাটা 3টা, আমার ওই সে কান্না শুরু। আমার আম্মা বলে যে তোমার এগুলো শুনতে হবে না, তোমাদেরকে তোমরা ঘুমাও। আমি বললাম ঠিক আছে। রাসেল আপনি বিশ্বাস করবেন না, আমি আমার আম্মার হাত শক্ত করে ধরে সেই দিন ঘুমাতে গেছি। আমার আম্মা তারপর দোয়াটা পরে আমার শরীর বন্ধ করে দিলেন, আমি ঘুমাতে গেলাম। আমার এখনো মনে আছে, আমি ডান দিকে ফিরলাম, ডান কাত হলাম, আমার আম্মা বাম কাত হলেন। এসি রুম, ফ্যান নেই কোথাও, সো কিছু পড়ার বা কোথাও কিছু নড়ার কোনো চান্স নেই। জানি না আমার লিসেনাররা বিশ্বাস করবেন কিনা, বাট এটা একদম সত্যি যে ওই যে রুমে মানে আলমিরাতে থাকা একটা হ্যাঙ্গারটা ছিটকে এসে আমার পায়ে বরাবর পড়লো। আমি তখন কি চিৎকার দিব নাকি অন্ধকারের মধ্যে লাফ দিব, আমি নাকি আম্মাকে ডাকবো, আমি মানে আর ভয়ে শক্ত হয়ে গেলাম। তারপর আমি আমার আম্মার হাতটা ধরে আম্মাকে বললাম আম্মা। আমার আম্মা বুঝতে পেরেছে তখনই, কারণ আমার আম্মা আমার পাশে শোয়া ছিল। আমার আম্মা বলে যে তুমি ঘুমাও, কোনো নড়াচড়া করবে না, কোনো কথা বলবে না। তখন আমি আমার আম্মাকে জড়ায় ধরে দোয়াটা পরে শরীর বন্ধ করে আবার ঘুমাতে গেলাম। সেই ভয়টা তো আমার আছেই, কখন ঘুমিয়ে পড়েছি আমি বলতে পারবো না। সকালবেলা উঠলাম, তখন আমি আমার সিস্টারকে বললাম যে মালয়েশিয়াতে থাকে। আমার বোন বলে যে তোমরা বলে ভয় পাবা, এই জন্য আমি তোমাদেরকে কখনো কিছু বলিনি, বাট হ্যাঁ এখানে কিছু একটা আছে। এই যে এত অ্যাপার্টমেন্ট থাকার সত্ত্বেও কোনো বাঙালি স্টুডেন্ট বা যারা আসে বাংলাদেশ থেকে পড়ার জন্য ইউনিভার্সিটিতে, তারা এখানে এসে থাকতে পারে না, ওরা এখানে এসে টিকতে পারে না। আরেকটা কথা রাসেল বলে রাখা ভালো যে এই অ্যাপার্টমেন্টে সুইসাইড, মানে যারা সুইসাইড করে এরকম ঘটনা বেশ কিছু। কোনো ছেলে বা মেয়ে 19 তলা 20 তলার থেকে পড়ে গেছে এই ঠিক এই উইন্ডো দিয়ে। আমরা আসার 2 দিন পরে আরেকটা মেয়ে সুইসাইড করেছে। মানে আমার বোন বলে যে তোমরা বললে বিশ্বাস করবে না যে আমি তো এই বাসায় থাকি, রাতের অন্ধকারে ধরো তুমি শুয়ে আছো, বাথরুমের দরজাটা হঠাৎই খুলে যাবে, খুলে ধরো কোনো মহিলার একটা অবয়ব দেখা যাবে বা ও ডাকে বা এমন কিছু। আমি বলতে বলতে আমার সারা শরীর শিউরে উঠছে। রাসেল আরেকটা কথা আমি বলি যে আমার বোনরা ওখানে অনেক দিন ধরেই থাকে, সো ওরা অলমোস্ট ইউজ টু এইসবে। বাট আমরা যেহেতু এগুলো ফেস করি না, আমি অনেক হার্ড টাইম মানে পেয়েছি, কারণ আমরা অলমোস্ট 15 ডেজ ছিলাম। 15 ডেজে আমি এক রাতও ঘুমাতে পারিনি, এভরি নাইটে কিছু না কিছু হতো। তারপর ঘটনায় আসা যাক। তার ডে 5 আমি আমার আম্মাকে বলছি যে আম্মা এইভাবে কিভাবে থাকবো, মানে এরকম কুকুরের আওয়াজ, দেন এরকম ঘরের ভিতরে এরকম। তারপর আমার আম্মা বলল যে আরেকটা কাজ করতে পারো, শরীর তো বন্ধ করে শুবে, লাইটটা তোমরা সুইচ অফ করো না, লাইটটা জ্বালিয়ে ঘুমাবা। আমি বললাম ওকে ফাইন, লাইট জ্বালিয়ে ঘুমাবো। তারপরের দিন আমরা লাইট জ্বালিয়ে ঘুমালাম। সেই দিন আমাদের সাথে আর কিছু হয়নি। পরের দিন ডে 6, হ্যাঁ ওরকম আমরা সেম সারাদিন ঘোরাঘুরি, টায়ার্ড, খাওয়া দাওয়ার পর ঘুম। এখন তো আমাদের এমন অবস্থা হয়েছিল, রাত আসলে আমাদের আর মানে ঘুম কি জিনিস সেটা মানে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, যেহেতু আমরা ইউজ টু না। ডে 6 আমরা ঘুমাতে গেছি, ওই দিনও লাইট জ্বালানো, উইন্ডোটা আটকানো, পর্দা লাগানো। রাসেল বিশ্বাস করবেন না, ঠিক এই ঘড়ির কাঁটা 3টা কিছু একটা এসে, 3:15 কি 3:30 কিছু একটা এসে বাড়ি খেলো সেই জানলাতে। মনে কি বাজ পাখির মতো একটা কিছু একটা, মানে ওখানে এসে পাখা ঝাপটাচ্ছে আর বারবার মানে পাখা সাউন্ডটা, আমরা কিন্তু কিছু দেখি না, সাউন্ড এরকম পাখাটা ঝাপটাচ্ছে আর চলে যাচ্ছে। তো এরকমই চলতে থাকে।
এরকম আমরা 15 ডেজ ছিলাম। 15 ডেজে এভরি নাইটে কিছু না কিছু হতো, দরজায় টোকা পড়া বলেন, এরকম কিছু না কিছু ছিলই। তো রাসেল এই ছিল ঘটনা, অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ তাকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। সরি আমি ঢাকা থেকেও আসতে পারিনি বলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Face it. Radio Money Furti. Radio Furti. Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুর্তির এফএম। আমি রাসেল আছি সাথে, এবং আজকের অতিথিরা আমার সঙ্গে আছেন। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের নতুন একজন অতিথি আছেন। একটু একটা অডিও ক্লিপ শুনছিলাম, এখন চলে যাব আমাদের নতুন অতিথি যিনি হাফেজ মাইনুদ্দিন সাহেব। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন। আমরা তার ঘটনা শুনে আসব, এবং তিনি একটা চমৎকার ঘটনা নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। এবং তারপরে আমি চেক করব আমাদের যে ফেসবুকে আপনারা যারা লিখছেন সেইগুলো। আপাতত একটা ঘটনা যাচ্ছে। স্টে টিউন রেডিও ফুর্তির এফএম। চলুন শুনে আসি আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই কি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনাটা আমি শেয়ার করতেছি ঢাকা এবং একটি গ্রামেরই। জি, সেটা আমাদের ঢাকা থেকে লালবাগেরই। এখান থেকে বিক্রমপুর 16 করে একটি বিয়ে বাড়িতে যাওয়া হয় অনুষ্ঠানে। তো সেখানে ঢাকার মানুষ গিয়েছে, তো সেখানে বিয়ের অনুষ্ঠানটাতে রাত থাকা হলো। তো সেই রাত্রিবেলাতে যখন বিয়ে বাড়ির মানুষগুলো খাওয়া দাওয়া করতেছিল, তো সেখানে শান্তা নামক একটি মহিলা, তো উনি যখন খাওয়া দাওয়া করতেছে, ওনার পায়ের কাছে নিচে একটি সাপ দেখতে পায়। জি, এবং সাপটা এমনভাবে ফোনা তুলে তার দিকে তাকিয়েছিল, সে দেখা মাত্র সে যে একটা চিৎকার করবে, সে চিৎকারটা করতে পারেনি। কেননা দেখার সাথে সাথে সে এরকম বলল যে চোখ থেকে তার একটি আলোক ঝলক মারিয়ে দিল। জি, সে এরকম আলোক রশ্মি দেখার পরেই সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সেই মানুষগুলো বিয়ে বাড়ির তাকে ধরে নিয়ে বিছানায় নিয়ে গেল। সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল, বয়স্ক, উনি একটু ঝাড়ফুঁক করে দিল। সেই ঝাড়ফুঁক করাতে সে আরো বিগড়ে গেল, খুব রাগান্বিত করে দিল, খুব রাগারাগি করতে লাগলো যে সব ঘর থেকে বের হয়ে যায়, আমাকে একা থাকতে দিই। সে এমন আচরণ দেখে তখন সবাই বলল ঠিক আছে, ও বিশ্রাম করুক, আমরা বাইরে চলে যাই। ওনাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিল এবং সবাই চলে গেল অনুষ্ঠানে। তো কিছুক্ষণ পর সেই শান্তা মেয়েটার ছোট বোন ঘরে যখন প্রবেশ করে, তখন সেই ছোট্ট মেয়েটা দেখে যে তার বোনের মাথার কাছের সামনে সেই সাপ বসে আছে, এবং তার সাপের মাথাটা ওই মহিলার কপালের মধ্যে ঘষাঘষি চলতেছিল, ঘষাঘষি করতেছে। এটা দেখে ছোট মেয়েটা চিৎকার দিল সাপ বলে। তখন সবাই চলে আসলো, এসে দেখে যে সাপটা নেই। সবাই খুঁজতে লাগলো, কিন্তু যে নাকি ঘুমিয়ে আছে শান্তা, চোখ বন্ধ করে ঘুমিয়েছে, কিন্তু ঘুম চোখে বলতেছে, এই তোরা সব ঘর থেকে বের হ, আমাকে একা থাকতে দে, আমি একা থাকবো, আমাকে বিরক্ত করবি না, ওর কথায় তোরা কান দিবি না, তোরা সব বের হয়ে যা, আমি একাই থাকবো। এমন আচরণ দেখে সেই গ্রামের মানুষগুলো বলতেছে যে আচরণ তো ভালো দেখা যাচ্ছে না, অবশ্যই তাকে কোনো কিছু ধরেছে। তখন বলছে তোমরা কালকে ঢাকায় যেও, ঢাকায় গিয়ে একটা চিকিৎসা নিয়ে নাও। পরবর্তীতে তারা আসে ঢাকায়, এবং সন্ধ্যাকালীন সেখানে আমি উপস্থিত থাকি, সেখানে আমি যাই। যখন আমাকে নিয়ে যাওয়া হয়, সেখানে অদ্ভুত একটা বিষয় হইতেছে, আমি যাই দেখি যে উনি ঘুমিয়ে আছে, শুয়ে আছে। উনি আমাকে দেখার সাথে সাথে সবাইকে বলতেছে যে সব পথ থেকে সরে যা, একটা কেউ কাছে থাকবি না পথের কাছে, সবাই সরে যা, রাস্তা ক্লিয়ার করে দে, রাস্তা পুরো পরিষ্কার করে দে। তখন লোক তো ভরা ছিল যে কি হালত, কি অবস্থা, কি হয় দেখার জন্য। তো কিছু কিছু লোক আবার দাঁড়িয়েছিল এটা দেখার জন্য যে আমরা দেখবো এটা কি। আচ্ছা, তখন তারপর সে ওই রাগান্বিত বলতেছে সরে যেতে বলছি, তোরা সরিস না কেন, রাস্তা আমাকে পরিষ্কার করে দে, রাস্তার মধ্যে কেউ দাঁড়াতে পারবি না, রাস্তা পুরো পরিষ্কার কর, রাস্তা ক্লিয়ার করে দে। তারপর সবাই চলে গেল, আমি বসলাম, বসার সাথে সাথে আমাকে বলতেছে আপনি কেন আসছেন, আপনি কেন আসছেন, আপনি জেনেই তো আসছেন, জানার পরও আপনি কেন আসলেন? তখন আসছে আমি আপনাকেই দেখতে। বলুন না আপনি চলে যান, আপনি কিছু করতে হবে না, আপনি চলে যান আপনার স্থানে। তখন ঠিক আছে আমি চলে যাব।
ওই মুহূর্তে কথা যখন বলতেছিলাম ঠিক ওই সময় তো কারেন্টটা চলে গেছে। যখন অন্ধকার হয়ে গেল তখন আমি তার মুখ যেটা অবয়বের মধ্যে দেখতে পেলাম একেবারে পুরো সাপ, এবং তার সাপের যে ছাপগুলো থাকে সেই রকম পুরোপুরি একটা সাপের মুখোশের মতো, পুরো সাপের মতো দেখে আমি তো অদ্ভুত হলাম, যেটা তো সাপ জিন। এবং কি এই জিনিসটাকে, এই বিষয়টা দেখার পরেই আবার কারেন্ট চলে আসলো। তো সেটা আমরা খেয়াল করি না বা ইয়া করিনি, যেটা কি কারেন্টকে জিনই বন্ধ করেছে না বিদ্যুৎ চলে গেছে সেটা আমরা কিছু বলিনি। কিন্তু আমি এইটুকু দেখার পরে তাদেরকে বললাম যে একটা জিন তাকে ধরেছে, সেটা হইতেছে সাপ জিন। এই জিনটা সাপ ধারণ করতে পারে এবং সেটা অবশ্যই শক্তিশালী, ভয়ঙ্কর। তো উনি এই মুহূর্তে হাসতেছিল, খুব হাসে, আবার মাঝে সাথে কাঁদে। এবং তাকে আমি বললাম আপনি একটু উঠে বসেন, কথা বলবো। বলছে না, আমার তো ওঠার হুকুম নেই, আমি শুয়েই থাকবো। আর আপনি চলে যান, আপনি কেন থাকতেছেন, আপনি থাকবেন না, আপনি চলে যান। পরেদেরকে বললাম এটা সাপ জিন ধরেছে, এটাকে আপনার খুব শক্তিশালী। তখন ওরা আবার একটা নাম বলেছিল যে এটাকে মনাসা বলে যে তাহলে ওকে মনাসা ধরেছে। তো বললাম দেখেন এটা আমি মনাসা বুঝি না, তবে এটা সাপ জিন। এরপর আমি সেখানে একটু কোরআন তেলাওয়াত করি যখন, তখন সে খুব আরও রাগান্বিত হয়ে যায় এবং সে বলে দেখেন একটু পরে কোনো লাভ নেই, আপনি চলে যান, আমি থাকবো। তখন বলছি ঠিক আছে আমি চলে যাচ্ছি, আজকে রাত্রে আপনি আমার সাথে দেখা করবেন। তো আমি ওনাকে চুকি বলে আসছি যে আজকে কিছু করবো না, আমি আগামীকাল মানে শনিবার দিন আমি বলে আসছি, শনিবার দিন আমি ঠিক করব। কিন্তু সেটা যখন আমি বলে আসছি যে আপনি আমার সাথে দেখা করবেন, মানে কালকে ঠিক করবেন, হ্যাঁ, তাই তো? আগামীকাল করব। কিন্তু যখন বলে আসছি ওদেরকে যে আমি চলে যাচ্ছি, আপনি আমার সাথে রাতে দেখা করবেন, এখনো পর্যন্ত সে আমার সাথে, এখন মনে হয় যখন আমি এখানে আসলাম বা আমার এলাকাতেও যখন ছিলাম, মনে হচ্ছে আমার পেছনেই সে আছে। আপনি বলছিলেন যে আপনি যখন এখানে আসেন তখন আপনার মনে হচ্ছিল যে আপনাকে কেউ পিছন থেকে ফলো করছে, আমি যখন সিঁড়ি উঠতেছি জি, তখন আমার ওই জিনিসটাই যে আমি যে বলে আসছি যে আপনি আমার সাথে রাতে দেখা করবেন, তো এখনো যখন উঠে আসতেছিলাম এই ইয়াতে অফিসে, তখনও দেখতেছি যে আমার পেছনে 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 কেউ আসতেছে। আচ্ছা, এখনো পর্যন্ত আমাকে সেই অনুভূতিটা লাগতেছে যে আমার সাথেই আছে। আগামীকাল বোঝা যাবে এটা আমি কতটুকু কি করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে কি আমরা নেক্সট উইকে শুনতে পারবো? আমরা নেক্সট শুক্রবার নিশ্চয়ই আমরা জানতে পারবো যে আপনি কিভাবে কি করলেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট উইকের অপেক্ষায় থাকলাম এবং এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের পাঠানো যে সমস্ত আপনাদের যে সমস্ত কমেন্ট জায়গা যেগুলো আছে সেগুলো আমি একটু পড়ে ফেলতে চাই। এবং আমাদের এখানে অনেকেই লিখছেন, আমাদের যে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই লিখছেন এবং সেই একই সাথে আমাদের ইনবক্স করছেন। আমি বলেছিলাম যে আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা কাইন্ডলি একটু ইনবক্স করবেন এবং আপনারা যারা দেশে থাকেন তারা কাইন্ডলি কিছুক্ষণের জন্য হলেও তাদের একটু সুযোগ দিবেন। আমি যেটা করব সেটা হচ্ছে কিছু কমেন্ট পড়ে ফেলবো এখন আমাদের ভূত এফএমের পেজ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছি আল শাহরিয়ার আমাদের আছেন, বগুড়া থেকে শুনছেন। এমডি রুবেল হোসেন রাজশাহী থেকে শুনছেন। রাতুল আমাদের সাথে আছেন। রিকি আহমেদ মুন্না আছেন আমাদের সঙ্গে, শুনছেন দক্ষিণ খান থেকে। এছাড়াও জায়ান ইসলাম সাইফ আমাদের সাথে আছেন। আদিত্য রায় আমাদের সাথে আছেন। তরুণ দাস, সম্রাট আমাদের সাথে আছেন সাইফুল্লাহ শিবলু। এছাড়াও আরিফ মাহমুদ আমাদের সাথে আছেন। রুমন আকন প্রিন্স আমাদের সঙ্গে আছেন। রেজওয়ান রাহুয়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। শারফারাক্স খান আকাশ, এছাড়া আমাদের সাথে আছেন এমডি প্রান্ত ইসলাম, এমডি আমানুল্লাহ আমাদের সাথে আছেন এমডি আনোয়ার মুর্শেদ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। জ্যাকি হাইট বিলাল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। সাইফুল্লাহ শিবলু, জেরিন জারা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আকাশকে বণিক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে আবরার সহ আরও অনেকের। রেডিও ফুর্তি যে পেজটা সেই পেজেও আমাদের সঙ্গে তো অনেকে আছেন। এই পেজটি হচ্ছে www.facebook.com/radio.furti। এখানে এসে আপনি দেখতে পারবেন যে আজকে কোন সমস্ত কারা আমাদের সাথে আছেন সেটা আমাদের ভূত এফএম পেজে দেখতে পারলেও এখানে আপনি আমাদের একটা পোস্ট দেখতে পারবেন, যে পোস্টের নিচে আপনি কমেন্ট করতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানেও অনেকে আছেন আমাদের সাথে। ফয়সাল আহমদ আমাদের সাথে আছেন, লিখেছেন ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। মিয়াদ সরকার আমাদের সাথে আছেন, লাভ ইউ ভূত এফএম। ফয়সাল হাসান আমাদের সাথে আছেন, আজকের গল্পগুলো তার কাছে ভালো লাগছে, বগুড়া থেকে শুনছেন তিনি। আমির হোসেন শুভ আমাদের সাথে আছেন। মাইনুদ্দিন ভাইয়ের স্টোরিটা জোস আমাদের সাথে আছেন। আরিফ মাহমুদ, মাইনুদ্দিন ভাইয়ের ঘটনা কি তখন শেষ হয় নাই, যেটা আমরা আগামী সপ্তাহে আসলে এর শেষটা জানতে পারবো। মেহেদি সিএসকে আমাদের সাথে আছেন। পলাশ আমাদের সাথে আছেন, পলাশ কুমার শুনছেন অ্যাপ দিয়ে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। নাহিদ হাসান, এছাড়াও পিইউষ
মাশেক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমির হামজা ইফতি, আমাদের সাথে আছেন মিম আখতার মন, আছেন ফয়সাল হাসান আমাদের সাথে, এছাড়াও চঞ্চল সরকার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ঝিনাইদহ থেকে শুনছেন হৃদয় বিশ্বাস সহ আরও অনেকে। আমরা একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ইউ ফুর্তি রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি। Booth FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:15। আমি রাসেল আছি সাথে এবং এই মুহূর্তে চলছে ভূত এফএম। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা ইমেইলে যাব। সেই ইমেইলটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য এবং যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি তাবাসসুম বলছি নরসিংদী জেলার পলাশ থেকে। ঢাকার বাইরে থাকি বলে আপনাদের রেডিও স্টেশনে গিয়ে বলতে পারবো না, তবে আশা করি গল্পটা আপনি পড়ে শোনাবেন। তিনি একটা বিদ্যুৎ কেন্দ্রের কথা বলেছেন এবং সেটা নাম উল্লেখ করতে নিষেধ করেছেন। তিনি তারপরে লিখেছেন যে আমার আব্বু ওই বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেন এবং বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই আমাদের কোয়ার্টার, বাসায় থাকি আমরা। ঘটনাটা মূলত বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই অবস্থানরত আমার এক বন্ধু পরিবার ও তার বাসাকে কেন্দ্র করে। আমাদের পাশের বিল্ডিংয়েই থাকতো আমার বন্ধু ও পরিবার। ঘটনাটি 2016 সালের রমজান মাসের ঘটনা। যেহেতু রোজা, প্রায় সবাই রাত 2:30-3টার দিকে সেহরির জন্য ঘুম থেকে ওঠে। প্রতিদিনের মতো সেদিনও আমার বন্ধু মা সেহরির জন্য ঘুম থেকে ওঠে এবং ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। বাথরুমে গিয়ে দেখতে পায় কতগুলো মুরগির হাড় বাথরুমের ফ্লোরে পড়ে আছে। দেখা মাত্রই আন্টি আঙ্কেলকে ডাক দেন। আঙ্কেল হাড়গুলো উঠিয়ে দেখে যে হাড়ের গায়ে লাল রং দিয়ে কিছু লেখা। কি করবে বুঝতে না পেরে আঙ্কেল ও আন্টি মিলে সিদ্ধান্ত নেয় হাড়গুলো পুড়িয়ে ফেলবে। যেই কথা সেই কাজ। হাড়গুলো আগুনে পোড়ানোর পরের মুহূর্তের জন্য কেউ প্রস্তুত ছিল না। হাড়গুলো পোড়ানোর পর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। হাড়গুলো পোড়ানোর পর থেকে আন্টি এবং আঙ্কেল একে অপরের মুখের দিকে তাকালে এক ধরনের বিকৃত শয়তানা আকৃতি দেখতে পায়, যা দেখে একজন অপরজনকে মোটেও সহ্য করতে পারে না। একজন অপরজনকে দেখলে চিৎকার করে ওঠে এবং নানা রকম গালিগালাজ ও ভাঙচুর করে। তবে নিজের ছেলে বা অন্য মানুষের সাথে মেশাতে কোনো সমস্যা ছিল না। তখন আঙ্কেল আন্টি সিদ্ধান্ত নেয় তারা একে অপরের সামনে আসবে না। ব্যাপারটা অস্বাভাবিক বুঝে তারা কবিরাজের কাছে যায়। বলে রাখা ভালো, আমার বন্ধুরা 3 ভাই। এই ঘটনার কয়েক মাস আগেই আমার বন্ধুর বড় ভাই, অর্থাৎ ওই বাসার ছেলে, ক্যান্সারে মারা গিয়েছিল এবং আমার বন্ধু ও বাবা মা, আঙ্কেল আন্টি পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিল। কবিরাজের কাছে সব ঘটনা খুলে বলার পর কবিরাজ তাদের বড় ছেলে যেই বালিশে ঘুমাতো সেই বালিশটা কেটে চেক করতে বলে। কবিরাজের কথা মতো আন্টি বালিশ কেটে দেখে বালিশের ভেতরে অনেকগুলো তাবিজগুলো কবিরাজকে দেখানোর পর কবিরাজ শিওর হয়ে যায় তাদের পরিবারেরই কেউ জিনের মাধ্যমে তার পরিবারের ক্ষতি করতে চাচ্ছে। এমনকি আমার বন্ধুর বড় ভাইয়ের মৃত্যুর পেছনেও তার পরিবার থেকে চালান করা কোনো জিনের হাত রয়েছে এবং আরও বলে তারা যদি এ বাসা না ছাড়ে তাহলে তাদের সমস্যা কখনোই দূর হবে না, বরং আরও নানা সমস্যায় পড়তে হতে পারে। তারপর আমার বন্ধুরা ওই বাসা ছেড়ে দেয় এবং নতুন বাসা নেয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। বর্তমানে আল্লাহর রহমতে তারা ভালোই আছে। ভাইয়া, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। আমার কাছে এরকম আরও ঘটনা আছে। আর বলতে চাই, ভূত এফএমের অনেক বড় ফ্যান আমি। এই ভূত এফএমের জন্য অনেক বকা খেয়েছি আর আমার আম্মু আমার অনেকগুলো ইয়ারফোন ছিঁড়ে ফেলেছে, কারণ আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন থেকে রেগুলার ভূত এফএম শুনি। আই লাভ ইউ ভূত এফএম। আমরা পড়াশোনার সময়টা ঠিকঠাক থাকলে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য এবং আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। হাই, আমি রনি, মিরপুর 1 থেকে। জি। আজকে যে ঘটনাটি বলবো সেটি কিশোরগঞ্জের একটা লোকের কাছ থেকে কালেক্ট করা ঘটনা। ঘটনাটি হচ্ছে
তার বাল্যবন্ধুর একটা ঘটনা। তার বাল্যবন্ধুর নাম সাজু, ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপের ছিল, আর তার বাবা কর্মসূত্রে দেশের বাইরে থাকতো। জি। সেখানে তার মা আর তিনি এরা দুজন একসাথে থাকতো আর কি। আর তাদের নানা বাড়ি হলো, তারা থাকতো শহরে, তাদের নানা বাড়ি তার এখান থেকে দূরে, এটা অজপাড়াগাঁয় কিশোরগঞ্জের। তারা একদিন, সে আর তার মা একদিন মিলে মানে চিন্তা ভাবনা করলো যে মানে তারা তাদের নানু বাড়ি বেড়াতে যাবে। যে কথা সেই কাজ। দেখা যায় তার পরের দিনে তারা রওনা দিল। কালটা ছিল শীতকাল। রওনা দিল, পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধ্যা হয়ে গেল। এখানে বলে রাখা ভালো, মানে অনেক আগের দিনে মানে শীতকালে গ্রাম অঞ্চলে মানে যাত্রার একটা প্রচলন ছিল, অনেকেই জানা থাকবে এই জিনিসটা। জি। তারা গেল সেদিন, সাজু খুব আগ্রহ নিয়ে গেছিল। সেদিন যাইতে যেতে বেশ শরীর ক্লান্ত এবং সন্ধ্যা হয়ে যায়, সেদিন আর যাওয়া হলো না। পরের দিন তারা মিলে প্ল্যান করলো যে কারা কারা যাবে। তার ছোট মামার বন্ধু প্লাস ওই যে সাজু তার দুটা ফ্রেন্ড আর কি, নানা বাড়ির, এরা মিলে প্ল্যান করলো যে এরা সবাই যাবে আর কি। এখানে কথা হলো যে তার ছোট মামা আর তার বয়সের খুব একটা বেশি ডিফারেন্ট ছিল না, হয়তো বা 2 থেকে 4 বছর এরকম একটা ডিফারেন্ট। তারা সন্ধ্যায় একত্রে জড়ো হলো এবং তারা যাওয়ার জন্য রওনা দিল। তারা যেখানে যাবে মানে যাত্রা তাদের পাশের গ্রামে যেতে তাদের প্রথমে বিলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা ক্রস করে ছোট একটা জঙ্গল পড়ে, তারপর নদী পার হয়ে তারপর যেতে হয় আর কি। তারা বিলের রাস্তা ক্রস করলো, ক্রস করার পর দেখা যায় তারা যখন জঙ্গলের ভিতর গেল মানে একটা আওয়াজ কতক্ষণ পর পর পাশ দিয়ে যাচ্ছে। তাদের হাতে হারিকেন ছিল, টর্চ লাইট ছিল, আলোতে দেখতে পাচ্ছে যে মানে চোখের মতো জল করছে, আবার নেই এরকম। সাজু বেশ খানিকটা ভয় পেয়ে তার মামাকে জিজ্ঞেস করলো যে মামা এটা কি বা এরকম কেন হচ্ছে। তার মা বললো এটা কিছু না, এটা শেয়াল আর কি। কিন্তু এই ভয়টা তার ভিতরে কাজ করলো। বাট এভাবে চলতে লাগলো। সামনে সন্ধ্যা বেশি না হওয়াতে তারা ঘাটের কাছে গিয়ে মাঝি পেল। মাঝি পাওয়াতে তারা নদী পার হয়ে ওপার গেল। এখন যে জিনিসটা রাসেল ভাই, এখানে হচ্ছে মানে যেখানে যাচ্ছে হচ্ছিল সেখানে যাওয়ার আর কি নদীর পার থেকে 2টা রাস্তা। একটা সচরাচর মানুষ যেটা দিয়ে যায় আর কি ওই গ্রামে, আর একটা কাশবনের ভিতর দিয়ে লোকজন যাতায়াত করে, বেশ একটা ঘন না, শর্টকাট রোড আর কি। তারা চিন্তা করলো যে ওই শর্টকাট রোডটা দিয়ে যাবে। তো যার হাতে টর্চ লাইট ছিল সে সামনে হাঁটছিল, আর তাদের হাতে আরও 2টা হারিকেন ছিল। তারা হাঁটছিল, কিছু দূর হাঁটার পরে মানে একটা শনশন আওয়াজ, শীতের রাতে আওয়াজটা বেশ প্রখরভাবেই আসছিল। সো কেউ কিছু বুঝে উঠতে না পারায় মানে প্রথম যে মানে সামনে ছিল যার হাতে টর্চ লাইট ছিল সে মানে দৌড় দিল আর কি। আর পিছনের যারা ছিল এরা মানে কি হয়েছে বা আদৌ এটা বুঝতে না পেরে তারাও তার সাথে সাথে দৌড় দিল আর কি একরকম। কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা যেখানে যাচ্ছিল মানে যেখানে যাত্রা সেখানে পৌঁছে যাওয়ার পর তারা মানে যাত্রা শুরু হওয়াতে তারা পিছনে যে দৌড় দিছে বা এরকম কিছু একটা, এই জিনিসটা আর কি আদৌ ভুলে গেছিল। তারা ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে মানে যাত্রা দেখা শুরু করলো। যাত্রা দেখার অনেকক্ষণ পরে দেখা যায় যে কোনো একটা গ্যাঞ্জামের কারণে ওদিনকার মতো যাত্রাটা ওখানেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন বাড়ি যাওয়া দরকার। তারা প্রথমে মানে যে পথ দিয়ে আসছিল কাশবনের ওই পথ দিয়েই তারা আবার রওনা দিল। কিন্তু তাদের আসার সময় যে একটা ঘটনা বা দৌড় দেওয়া, এটা আদৌ তারা ভুলে গেছিল। আর দেখা যায় যে তারা যখন যায় মানে ওই পথ দিয়ে যাওয়ার সময় কোনো প্রবলেম ফেস করেনি। তারা নদীর পাড়ে পৌঁছে যায়। নদীর পাড়ে যেয়ে মানে কোনো নৌকা দেখতে পারে না। মানে রাত তখনও গভীর রাত, মোটামুটি গ্রাম অঞ্চলে মানে আশেপাশে কোনো লোকজন নেই। মাঝির বাড়িও চেনে না যেহেতু আর এক গ্রাম। তারা কি করবে ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে মানে দূর থেকে কিছু লোকের আওয়াজ পাচ্ছিল, মানে লোকের হাঁটার আওয়াজ, মানে লোক আসার আওয়াজ এরকম পাচ্ছিল। তারা টর্চের আলোতে যেটা দেখতে পায় সেটা হলো যে কিছু লোক একটা কাঁধে করে লাশ নিয়ে আসছে। তারা কাছাকাছি আসার পরে এক মুরব্বী জিজ্ঞেস করে যে বাবা ঘাটে কি নৌকা নেই? তারা না বলে সম্বোধন করে। না বলার পরে তারপর দেখা গেছে তারা কৌতূহলবশত জিজ্ঞেস করে যে মানে সে কিভাবে মারা গেল বা কি। এটা জিজ্ঞেস করার পর একটা লোক ঘটনা বলে যে পাশের গ্রামে, তারা যে গ্রাম থেকে আসছে ওই গ্রামে তার বাড়ি, এই গ্রামে হলো সে মানে এই গ্রামের জামাই আর কি। এই লোকটা, যে লোকটা মারা গেছে, সাপে কাটায় মারা গেছে, ফলে মানে তাদের গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে দাফন দেওয়ার জন্য। আশেপাশে নৌকা না থাকায় এক মুরব্বী বলল যে আমি মাঝির বাড়ি চিনি, মাঝির বাড়ি নিয়ে গিয়ে
তাকে ডেকে নিয়ে আসছি। ওই মুরব্বির সাথে আরও 2 জন প্লাস সাজু মিলে তারা দেখা গেছে মাঝির বাড়ি যায়। আচ্ছা, যাওয়ার পরে দেখা গেছে অনেক ডাকাডাকির পরে তারা মাঝি সারা শব্দ না পেয়ে মুরব্বি বলল যে নৌকাটা নিয়ে আমরা যাই, কালকে সকালে দিয়ে যাব। কারণ মানে মাঝি পরিচিত ছিল আর কি, এই কারণে মুরব্বি বলল যেই কথা সেই কাজ। তারা নৌকায় উঠলে নৌকা নিয়ে রওনা দিল এবং যেখানে লাশটা রাখা ছিল ওখানে এসে পৌঁছালো। পৌঁছানোর পরে তারা সবাই এবং লাশটা নৌকায় উঠানো হলো। তারা যখন ঘাট থেকে নৌকা ছাড়বে এমন সময় একটা আওয়াজ আসলো যে আমাকে নিয়ে যাও, দাঁড়াও, এরকম একটা আওয়াজ আসলো। তারা টর্চ মেরে দেখে যে মানে একটু গুজা টাইপের একটা লোক, মানে মুখে চাদর পেঁচানো, শীতকালে মানে আসছিল। দেখে বোঝাচ্ছিল যে মুরব্বি টাইপের একটা লোক এরকম। তখন তাদের মধ্যে কিছু লোক বলল যে মুরব্বি নিয়ে যাও, আবার কিছু বলল যে না। এরকম করতে করতে একটা টাইমে দেখা যায় তারা রাজি হয়ে যায় যে মুরব্বি লোক, অনেক রাত্র হয়েছে, নিয়ে যাই। সো প্রথমে যে বিষয়টি হয় মানে মুরব্বি লোকটি যখন মানে নৌকায় উঠে, তারা এতগুলো লোক ওঠার পরে মানে পানিতে যতটা নৌকা না ডেবেছিল মানে তারা অনুভব করছিল যে মানে মুরব্বি ওঠার পরে মানে বেশি পানিতে ডেবে গেছিল, কিন্তু বিষয়টা অতটা আমলে নেয় না। যা স্বাভাবিকভাবে লোকটি লাশের পায়ের কাছে বসা ছিল, যার মতো যে বসা, কেউ কথা বলছিল। নৌকা ছাড়লো। কিছুক্ষণ পরে একটা লোক মানে পিচাস বলে চিৎকার করে উঠলো। আচ্ছা, এরকম চিৎকার করে ওঠার পরে সাথে সাথে তাদের পাশের যে লোকজন 2-3 জন লাইট মারলো। লাইট মেরে যেটা দেখছিল রাসেল ভাই, এটা হলো মানে লোকটি লাশের পায়ের মাংস খাচ্ছে, কাফন দিয়ে যে মোড়ানো ওটা পায়ের মাংস খাচ্ছে। এই বলে মানে অনেকেই দেখা যায় মানে যারা ছিল যে যার মতো মানে নদীতে ঝাঁপ দেওয়া শুরু করলো। শুধুমাত্র যে সাজু, এখানে বলে রাখা ভালো যে সাজু সাঁতার জানতো না, সে মানে টর্চ মেরে থমকে দাঁড়িয়ে রইলো। ওরকম দাঁড়িয়ে রওয়ার পর তারা মানে যারা নদীতে ঝাঁপ দিছিল তারা যখন কিনারায় পৌঁছে মানে পিচাস বলে দৌড়াতে দৌড়াতে একটা সময় তারা লোকালয়ের ভিতর যায়। লোকালয়ের ভিতর যাওয়ার পরে দেখা যায় গ্রামের লোকজন তাদের ডাকাত বলে তাড়া করে। তাড়া করার পর দেখা যায় তারা যখন মানে গ্রামের লোকজন যখন জড়ো হয় তখন মানে তারা লোকজন জড়ো হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে বা কেন। এই সময় তাদের মানে কথা বলার মতো এরকম একটা পরিস্থিতি ছিল না। একজনে হঠাৎ করে উঠে বলে যে সাজু কোথায়, এরকম একটা কথা বলার পরে মানে এক গ্রামের লোকজন জিজ্ঞেস করে যে কি হয়েছে বিষয়টা। জিজ্ঞেস করার পরে দেখা যায় তারা ঘটনাটি সম্পূর্ণ খুলে বলার পরে গ্রামের কিছু লোক মানে তাদের সাথে যেতে রাজি হয় যে আমরা যাব। গ্রামের কিছু লোক প্লাস তারা মিলে দেখা যায় যে যায় নদীর পাড়ে তারা যেখানে এক্সাক্ট যে ঠিকানাটা বলছিল মানে যে এখান দিয়ে আমরা করছি, কিন্তু আশেপাশে কোথাও কোনো নৌকা নেই। অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় একটা কিনারায় অনেক দূরে, বেশ কিছু দূর নৌকাটার সন্ধান পায়। এখানে বিষয় হচ্ছে যে মানে নৌকা মানে নদীর এপার ওপারের দূরত্ব খুব যে একটা বেশি সেরকমও না, আর নদীতে কোনো স্রোতও ছিল না যে নৌকা অত দূর যাবে বা এরকম কিছু একটা ছিল না। তারা যখন যায় নৌকার কাছে মানে তারা যেটা দেখে সেটা দেখার জন্য আদৌ কোনো প্রস্তুত ছিল না। যে নৌকা মানে লাশটা যে কাফনের কাপড় দিয়ে পেঁচানো ছিল, মানে কাফনের কাপড় সাইডে ফেলানো, ছোপ রক্ত প্লাস কিছু মাংস এদিক ওদিক ছড়ানো ছিটানো, কিন্তু সাজু আর ওই যে বৃদ্ধ লোকটা তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে, এমনকি পায়ের ছাপ পর্যন্ত নেই এরকম। তার খানিকক্ষণ পরে দেখা যায় আজান দেয়। আজান দেওয়ার পরে মানে পরবর্তীতে তাদের ভাষ্যমতে যেটা শোনা যায় যে তারা যখন নৌকায় উঠে তখন আনুমানিক রাত 12টা কি 1টা হবে, কিন্তু মানে যে আজান দেয় এত সময় যে মানে তাদের কিভাবে গেল বা মানে কীরকম গেছে তারা নিজেরাও জানে না। ভোর হওয়ার পরে দেখা যায় যে লাশটা যাদের লাশ, এদের আত্মীয় স্বজন লোকজন আসার পরে তাদের নিয়ে যায়, মানে লাশটা নিয়ে দাফন করার ব্যবস্থা করে। কিন্তু ওই যে সাজুকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেক চেষ্টার পরও মানে কোথাও খুঁজে পাওয়া গেল না। এভাবে অনেক দিন গেল। অনেক দিন যাওয়ার পরে দেখা যায় প্রায় মাস 6 পরে যে ঘটনাটি ঘটা শুরু করে সেটি হলো মানে অনেকেই শুনতে পেল সন্ধ্যার পরে, মানে যখন তারা নদীর পাড় দিয়ে যায় তখন শুনতে পেল যে দাঁড়াও, কই যাও, আমাকে নিয়ে যাও, এরকম কেউ শুনতে পায়। কেউ হাসি কান্না এরকম আওয়াজ শুনতে পায়। বিশেষ করে কেউ যদি একা যায় মানে তার সাথে এরকম বেশি ঘটনা ঘটে। তারপর দেখা যায় রাতের বেলা যখন মানে মাঝি নদী এপার ওপার করে, কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, নৌকা উল্টে যাচ্ছে, এরকম অনেক ঘটনা। একটা পর্যায়ে দেখা যায় যে রাতের চলাচল বন্ধ করে দেয় মানুষ। এমনকি মানে দিনের বেলায় কেউ যদি মানে একা যায় তাও সাথে করে 1-2 জন নিয়ে যায়, এরকম
এরকম ঘটা শুরু করে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের লিখছেন, তার মধ্যে যারা দেশের বাইরে থেকে লিখছেন তাদের মধ্যে আছেন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাহ আলম সাজ্জা দুবাই থেকে বলছি, 2011 সাল থেকে আমি ফুড এফএম শুনি। রেজু আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মালয়েশিয়া থেকে শুনছি। ওয়ালাইকুম সালাম সবাইকে। হাই ভাইয়া, এমডি তানজিন হুসাইন বাঁধন, মালয়েশিয়া কুয়ালালামপুর। তারপরে আছেন ইবদিতা ইসলাম ইপসি, তিনি লিখছেন যে লিসনিং ফ্রম নিউ ইয়র্ক, আই অলওয়েজ ওয়েট টু, আচ্ছা তিনি ভূত এফএম সবসময় শোনেন আর কি, সেটা লিখেছেন। হ্যালো ভাইয়া, আই এম অর্ণব ফ্রম নিউ ইয়র্ক সিটি, ক্যান্ট ওয়েট। আচ্ছা তিনি এভরি ফ্রাইডে, আচ্ছা রাত আমাদের এখানে যখন 12টা তখন তো ওখানে দুপুর, তো তিনি হচ্ছে 2টা থেকে অপেক্ষা করেন, দুপুর 2টা থেকে ভূত এফএম শোনার জন্য, এবং তিনি বলছেন যে বেস্ট রেডিও শো এভার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন নাফিস ফুয়াদ খান। হ্যালো ভাইয়া, নিউ ইয়র্ক থেকে বলছি, আপনারা কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। আজকে নিউ ইয়র্কের প্রচুর 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 কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। দিনের বেলাতেও আপনারা ভূত এফএম শুনছেন, আমার মনে হয় যে ইন্টারেস্টিং। কিন্তু আমি সবসময় বলি যে রাতের মতো দুপুরটাও খুব রহস্যময়। শুনছি সৌদি আরবের রিয়াদ থেকে শফিকুল ইসলাম বিজয়, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, ফুর্তি অ্যাপ যেটা। লাভ ইউ ভূত এফএম রাসেল ভাই অ্যান্ড রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে 6 জন একসাথে শুনছি। আপনার নামটা তো জানা হলো না। যাই হোক, আরও অনেকেই আছেন, আমরা আস্তে আস্তে পড়বো এবং আপনারা ইনবক্স করতে থাকুন। আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো, এবং বিরতির পরে আমাদের আরও একজন অতিথি আছেন, তার ঘটনা শুনবো। স্টে টিউনড ফর ইউ ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। অফকোর্স বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউর লিসনিং টু রেডিও ফুর্তি এফএম, আর আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের আজকের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি ইনজামাম, এসছি ওল্ড ঢাকা থেকে। জি। আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। গত ঈদুল ফিতরে আমি যখন এই যে ছুটিতে যখন বাড়িতে যাচ্ছি, আমার বাসা হোম ডিস্ট্রিক্ট নড়াইলে, তো অবশ্যই সেক্ষেত্রে যদি আমি মাওয়াঘাটে যাই, গোপালগঞ্জের রোডটা আমার ক্রস করতে হবে, আমার ওই এরিয়াটা দিয়ে যাইতে হবে। তো আমি মাওয়াঘাট যখন পার হলাম সন্ধ্যাবেলায়, পার হওয়ার পরে আমি একটা মাইক্রো বাসে উঠলাম, যেটাকে কালনা পর্যন্ত যাই, কালনাঘাট পর্যন্ত। তো মাইক্রোতে ওঠার পরে আমি সামনে উঠলাম ড্রাইভারের বাম সাইডে। তো কিছু দূর যাওয়ার পরে কৌতূহলবশত আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনি তো এই রোডে অনেক দিন ধরে গাড়ি চালান বা ড্রাইভ করেন, সেক্ষেত্রে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে প্যারানর্মাল বা ভৌতিক কোনো ঘটনার সাথে? তা ফার্স্টে উনি কিছু বলতে চাইলো না, আমার সাথে ফাইজলামি বা এরকম একটা হাসাহাসি করলো। তো আমি আবার অনেক জোর করার পরে সে বললো যে মামা, ঘটনা যেহেতু শুনতেই চাচ্ছেন তাহলে বলি আমার নিজের ঘটনা। তো মাইক্রোবাস চালানোর আগে তিনি লেগুনা টাইপের কোনো একটা গাড়ি চালাইতেন। তো আমাকে বললো যে যখন আমি ওই লেগুনা চালাইতাম তখন একদিন হঠাৎ আমি রাত্রে যাত্রী সব নামিয়ে দিয়ে আমি বাসার দিকে যাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমি দেখি সামনে আমার রোডের ভিতরেই সামনের দিকে অনেক কুয়াশা, গরমকাল থাকা সত্ত্বেও সেখানে অনেক কুয়াশা দেখতে পান। তো ওটা দেখে তিনি বিচলিত হন না, যেহেতু উনি আমাকে আগেই বলেছিল যে আমি অনেক সাহসী বা এরকম কিছু। তো উনি ওই কুয়াশার ভিতর দিয়ে গাড়িটা চালিয়ে দেওয়ার পরে উনি সামনে কিছু গাছগাছালি, বট গাছ টাইপের যে গাছগুলো থেকে ওইভাবে বড় বড় গাছ দেখতে পান। তো আবারও সাহসিকতার পরিচয় দিয়ে গাছের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তো কিছুক্ষণ পরে দেখে সব কিছু নর্মাল। আবার তিনি যখন ড্রাইভ করতে শুরু করেন, কিছুক্ষণ পরে আবার ওই রোডের উপর কিছু লাশ দেখতে পান, সাদা কাপড় দিয়ে জড়ানো এরকম টাইপের কিছু লাশ দেখতে পান। তা উনি আবার
এবার একটু ভয় পেয়ে যান। ভয় যখন পান তখনই গাড়ি থেকে নেমে আশেপাশে হাঁটাহাঁটি করেন আর ভাবতে থাকেন যে আসলে আমি এখন কি করব, কি করা উচিত আমার। তো যে উনি যখন সব লাস্টে যখন ভাবেন যে আমি ওই লাশের উপর দিয়ে গাড়ি চালাবো, তো যখন গাড়িতে উঠে তখন আবারও আরেকবার ভাবে যে কি করব না করব। তো এক পর্যায়ে উনি লাশের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেন। চালিয়ে দেওয়ার পরে উনি তখন আর কিছু জানেন না। তো সকালবেলা যখন হলো তখন উনি নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করেন এবং সেখানে উনি ইনজুরিড অবস্থায় ছিলেন। আর তার গাড়িটা গোপালগঞ্জ ওই রোডের পাশেই খাদের কিনারায় ছিল। তো রাসেল ভাই এখানে একটা কথা যে গোপালগঞ্জের ওই রোড দিয়ে বিশেষ করে যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, যারা গাড়ি চালান যা ড্রাইভ করেন, তারা মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত জিনিস দেখতে পান, যেমন বাচ্চা দৌড় দেয় রাস্তা ক্রস করে, সাদা কাপড় পরা কিছু শেপ ওখানে যাতায়াত করে দৌড় দেয় রাত্রিবেলায়, এভাবে মানুষকে ডিস্টার্ব করে, গাড়ি ড্রাইভারদের ডিস্টার্ব করে। আর মাঝে মাঝে রাত্রিবেলায় অনেক গাড়ি অ্যাক্সিডেন্টেরও অনেক খবর শোনা যায়। এটাও শোনা গেছে যে ড্রাইভাররা এমনও কিছু জিনিস দেখতে পান যে রোডগুলো অনেক রোড হয়ে যায়, 6, 7টা, 5টা, 3টা এরকম রোড হয়ে যায়। ওই কোন রোড দিয়ে তারা গাড়িটা ড্রাইভ করবে সেটা অনেক সময় ইতস্তত হয়ে যায়, যে গাড়িটা ড্রাইভ করতেও অসুবিধা হয় অ্যাটলিস্ট। তারপরে ফাইনালি দেখা যায় যে তারা অ্যাক্সিডেন্ট করে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যাত্রীটাত্রীও অনেক মারা যান। জি রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আশা করছি আপনাদের ওই ঘটনাটি ভালো লেগেছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে আরও একবার মনে করিয়ে দিব আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের যে দুটো ফেসবুক পেজ রয়েছে সেখানে তো আপনারা সবসময় যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমাদের সঙ্গে এই ফেসবুক দ্রুত আপনি সবসময় কানেক্টেড থাকতে পারেন। আমাদের যে টুইটারের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনারা খুঁজলেই পাবেন, russell_bhutfm। আমরা দেখতে পাচ্ছি রিফাত খান কাতার থেকে শুনছেন, আমাদের সাথে আছেন তিনি, এবং তিনি আমাদেরকে একটা মেসেজ পাঠিয়েছেন। আমাদের সাথে আরও অনেকেই এই মুহূর্তে কিন্তু আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে দেশের বাইরে থেকে যোগ দিলেন। মুরসালিন মায়ান আমাদের সাথে আছেন, শাহরিয়া, এবং তিনি আছেন হচ্ছে ইন্ডিয়া থেকে। ওকে, শাহরিয়ার আহমেদ সিয়াম আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক থেকে, তিনি শুনছেন। আজকে নিউ ইয়র্কের, অর্থাৎ স্পেশালি নিউ ইয়র্কের এবং ইউএসের অনেক 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 আমাদের যারা লিসনার রয়েছেন ভূত এফএমে তারা শুনছেন, এবং আমি আশা করব যে তারা প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি এনজয় করেছেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজে আরও যারা লিখছেন তাদের মধ্যে আছেন, দেখতে পাচ্ছি এমডি আরিয়ান, গাজী আবদুল্লাহ খুলনা থেকে আছেন, সুব্রত দেবনাথ আমাদের সঙ্গে আছেন, MHR পরাগ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আশিকুল ইসলাম সোহাগ, নাসিম মাহমুদ আমাদের সাথে আছেন, এমডি জাহিদ রহমান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়া ওয়াসিক, তারাও বন্ধুরা মিলে শুনছেন উত্তরা থেকে। মেহেদি হাসান তানভীর আমাদের সাথে আছেন, কলকাতা থেকে শুনছেন তিনি। রনি RS আমাদের সাথে আছেন, নুসরাত জাহান মুন্নি, এবং গুড নাইট এভরিওয়ান তিনি লিখেছেন। এমডি রুবেল আমাদের সাথে আছেন, 3 বন্ধু মিলে তারা কুয়েত থেকে শুনছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি আরও অনেকেই এই মুহূর্তে গোপালগঞ্জ থেকে আছেন, মুনির সাগর, অ্যালেক্স সানি সাইফুল আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও শেখ আল আমিন, এছাড়াও আমাদের সাথে আছেন এমডি রিফাজ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি ডিমন্স লর্ড মন্টি, এবং আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও প্লাবন মজুমদার আছেন, রৌনক মুরাদ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকেই, তার মধ্যে শেখ নাসির, ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন, আদর কবির আমাদের সাথে আছেন, হুমায়ুন রহমান সাদ আমাদের সাথে আছেন, এমডি রাকিব হাসান আছেন আমাদের সাথে, মনির খান, এমডি জুবায়ের, জয়, সঞ্জয় বাবু আমাদের সাথে আছেন, রুদ্র সরকার, আহমেদ শরীফ আমাদের সাথে আছেন,
দেখতে পাচ্ছি এছাড়াও ওয়াই সান তমাস, আচ্ছা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আদনান সামি, আমাদের সাথে জন মারুফ সহ আরও অনেকে আছেন। রেডিও ফুর্তির যে পেজ, সেই পেজেও আমাদের সাথে অনেকে কিন্তু এই মুহূর্তে আছেন। এই পেজটির অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutfm radio.furti এবং এখানে www.facebook.com/bhutfm রাসেল, এটা হচ্ছে আচ্ছা আমাদের যে পেজটা সেটা হচ্ছে ভূতএফএম.রাসেল, আর রেডিও ফুর্তির পেজটা আমি বারবার ওটা বলে ফেলছি, রেডিও ফুর্তির পেজটা হচ্ছে www.facebook.com/radio.furti। অলরাইট, আমাদের এখানে আছেন চঞ্চল চৌধুরী, আছেন আমাদের সাথে এমডি মতিউর রহমান মিতু, আমাদের সাথে আছেন এমডি আব্দুল বাশার প্রভাত, আছেন আমাদের সাথে মাহিদ মাহমুদ, প্রীতম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সাইদ ইকবাল, আমাদের সাথে আছেন নাসিম মাহমুদ, হিমেল দেবনাথ আমাদের সাথে আছেন, হুসাইন মোহাম্মদ তালহা আমাদের সাথে আছেন, মোহাম্মদ ওসমান সাদি আমাদের সাথে আছেন, মোহাম্মদ রায়হান বিশ্বাস আমাদের সাথে আছেন, পাভেল আছেন আমাদের সাথে, আমাদের সাথে সাইফ ইকবাল, হৃদয় খান, শ্রাবন্তী দেবনাথ, পূজা সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং যারা আমাদের সাথে বিভিন্ন ঘটনা শেয়ার করলেন এবং আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নেব, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।